আমরা আজকে চ্যাপ্টার 6 আলোচনা করব। আমরা গত ক্লাসে চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করেছিলাম, ইন্টারনাল কন্ট্রোলস। এই ইন্টারনাল কন্ট্রোল নিয়ে আমরা আলোচনা করেছিলাম চ্যাপ্টার 5 এ। সো আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে চ্যাপ্টার 5 থেকে, আপনারা কোশ্চেন করতে পারেন। ওকে, কারো কোনো কোশ্চেন নেই, আমরা চ্যাপ্টার 6 শুরু করব। আমার কথা যদি শুনতে না পান বা স্ক্রিন দেখতে না পান, অবশ্যই আমাকে জানাবেন আপনারা। আজকে আমরা চ্যাপ্টার 6 আলোচনা করব। চ্যাপ্টার 6 আলোচনা করার আগে কতগুলো বিষয় একটু আপনাদের সাথে আলোচনা করব। আমরা চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8, এই তিনটা চ্যাপ্টার যখন আপনাদের সাথে আলোচনা করব, তখন তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এই তিনটা সাবজেক্ট, সরি তিনটা চ্যাপ্টার, তিনটা ইন্টারনাল কন্ট্রোলস এর উপর। চ্যাপ্টার 6 রেভিনিউ সিস্টেম, চ্যাপ্টার 7 পারচেজ সিস্টেম, এবং আপনাদের চ্যাপ্টার যে 8টা আছে সেটা হলো এমপ্লয়ি কস্ট। আমি আবারও রিপিট করতেছি, চ্যাপ্টার 6 রেভিনিউ সিস্টেম, চ্যাপ্টার 7 পারচেজ সিস্টেম এবং চ্যাপ্টার 8 হলো এমপ্লয়ি কস্ট। এই তিনটা চ্যাপ্টার তিনটা ভিন্ন ইন্টারনাল কন্ট্রোলস এর উপর। আমরা এই তিনটা চ্যাপ্টার যখন আলোচনা করব, তখন কয়টা বিষয় আমরা মাথায় রাখতে বলেছি বলেন তো? তিনটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। এক নাম্বার হলো রিস্ক, অর্থাৎ একটা প্রতিষ্ঠান কি ধরনের রিস্ক ফেস করতেছে অথবা অ্যারাইজ হচ্ছে, এই রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য কি ধরনের ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করবে ওই প্রতিষ্ঠানে। এবং আপনারা অডিটর যখন অডিট করতে যাবেন, অডিট করতে কি ধরনের অডিট প্রসিডিউরস আপনি ফলো করবেন, এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে কি কি বললাম ভাই, কেউ বলতে পারবেন কয়টা বিষয়ের কথা আমি বলেছি? একটু ইন্টারেক্টিভ হতে হবে। স্যার একটা হলো অডিট রিস্ক। হুম, একটা হলো, প্রথমে বলছি কি বলেন তো, রিস্ক। সেকেন্ডটা কি বলেছি? কন্ট্রোলস। এই রিস্কটা মিনিমাইজ করার জন্য স্যার কি অডিট ধরনের প্রসিডিউর। কন্ট্রোলস আমরা কি জি স্যার, করবো কন্ট্রোল বলেন তো? সরি। ইমপ্লিমেন্ট করব। এবং লাস্টেরটা কি বলছি বলেন তো ভাই? লাস্টেরটা হলো অডিট প্রসিডিউরস। আপনারা অডিট একটা অংশ, এই ইন্টারনাল কন্ট্রোলের অডিট করার জন্য কি ধরনের অডিট প্রসিডিওরস গুলো আপনারা ফলো করবেন এই অংশের অডিট করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8, এই তিনটা চ্যাপ্টার যখন পড়ব, তখন তিনটা বিষয় আমরা কি করব বলেন তো? কনসিডার করব। সবাই পেজ নাম্বার বের করেন। আপনাদের সবার কাছে অ্যাসুরেন্স ম্যানুয়ালটা আছে? জি স্যার। জি জি স্যার। স্যার আছে। ওকে, আপনারা সবাই বের করেন পেজ নাম্বার 97। স্যার 97 নম্বর পেজ বের করেন, পেজ নাম্বার 97, রেভিনিউ সিস্টেম। জি স্যার, বের করেছি। ওকে, স্যার আমি একটু আউট অফ মাই হাউস আছি স্যার, আমার কাছে ম্যানুয়ালটা আপাতত নেই। আমি আপনার স্লাইড দেখে কি পারবো ক্লাসটা করতে? তানভীর হোসেন, আমি আপনার কোশ্চেনটা বুঝিনি অ্যাকচুয়ালি। স্যার মানে আমার কাছে আপাতত ম্যানুয়ালটা নেই, আমি বাসার একটু বাহিরে আছি। আমি কি আপনার ওকে, স্লাইড কোনো দেখলে সমস্যা নেই। ক্লাসটা বুঝতে পারবো? জি জি। জি জি, পারবেন পারবেন, কোনো সমস্যা নেই। সবার কাছে ম্যানুয়াল থাকলে ভালো হবে। আপনারা একটু ইন্টারেক্টিভ হতে হবে, সবাইকে একটু অ্যাক্টিভ হতে হবে। যাই হোক, তাহলে আমরা চ্যাপ্টার 6, এই চ্যাপ্টার 6 যখন পড়ব, তখন তিনটা বিষয় আমরা খেয়াল রাখবো। প্রথমটা হলো একটা প্রতিষ্ঠান কি ধরনের রিস্ক ফেস করতে পারে এই রেভিনিউ সিস্টেমের ক্ষেত্রে, এবং এই রিস্কটা মিনিমাইজ করার জন্য কি ধরনের ইন্টারনাল কন্ট্রোলস গুলো তারা ইমপ্লিমেন্ট করতে পারে এই রিস্ক গুলোকে মিনিমাইজ করার জন্য অথবা এলিমিনেট করার জন্য। এবং লাস্ট যেটা আমি বলেছিলাম, আপনি যখন অডিট করতে যাবেন, তখন কি ধরনের অডিট প্রসিডিওরস গুলো আপনি গ্রহণ করবেন এই অংশটুকুন অডিট করার জন্য। যাই হোক, আপনাদের সুবিধার্থে, অর্থাৎ আপনারা যাতে সহজভাবে বুঝতে পারেন, এই জন্য আমি চ্যাপ্টার 6 কে মোট 4টা ভাগে ভাগ করেছি। কয়টা ভাগে ভাগ করেছি বলেন তো, কেউ বলতে পারবেন? মোট চার। 4টা ভাগে ভাগ করেছি। ওকে, প্রথম যে অংশটুকুন, এইটাকে বলতেছি আমরা অর্ডারিং সিস্টেম। সেকেন্ড যে পার্ট, সেটাকে বলছি ডিসপ্যাচ অ্যান্ড ইনভয়েসিং।
থার্ড পার্টকে বলতেছি রেকর্ডিং এবং ফোর্থ ওয়ানকে বলতেছি ক্যাশ ক্যাশ কালেকশন। তাহলে আমরা এই চ্যাপ্টারটাকে পড়ার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে বা কোশ্চেন যদি আসে, আমাদের যেহেতু এমসিকিউ বেসড কোশ্চেনটা বোঝার সুবিধার্থে কোন চ্যাপ্টারের কোন অংশ থেকে কোশ্চেনটা আসছে সেটা যাতে সহজে আইডেন্টিফাই করতে পারেন, এই কারণে আমি এই চ্যাপ্টার 6 কে মোট 4টা ভাগে ভাগ করছি। প্রথম অংশটুকুনকে বলবো আমরা অর্ডারিং সিস্টেম, সেকেন্ডটাকে বলছি ডিসপ্যাচ এন্ড ইনভয়েসিং, থার্ডটাকে বলতেছি রেকর্ডিং এবং ফোর্থটাকে বলছি ক্যাশ কালেকশন। তাহলে এই প্রত্যেকটা অংশের জন্য আমরা দেখার চেষ্টা করব কি ধরনের রিস্ক একটা অর্গানাইজেশন ফেস করতে পারে, এই রিস্কটা মিনিমাইজ করার জন্য কি ধরনের ইন্টারনাল কন্ট্রোলস গুলো ইমপ্লিমেন্ট করবে, এবং আপনি যখন অডিট করতে যাবেন তখন কি ধরনের অডিট প্রসিডিওর গুলো আপনি ফলো করবেন। সবার কাছে ক্লিয়ার? বুঝছেন আপনারা? ইয়েস ইয়েস স্যার। স্যার। Yes, sir. ওকে, তাহলে আমি আবার একটু রিপিট করতেছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বলছি যখন আমরা ইন্টারনাল কন্ট্রোলস গুলো আলোচনা করব, একটা প্রতিষ্ঠানের বিভিন্ন ইন্টারনাল কন্ট্রোলস নিয়ে আলোচনা করব, অর্থাৎ চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8, এই 3টা চ্যাপ্টার যখন আমরা পড়বো বা বোঝার চেষ্টা করব, বা এখান থেকে যখন কোশ্চেন আসবে আমরা আনসার দিব, তখন 3টা বিষয় আমরা মাথায় রাখবো। একটা হলো রিস্ক, এই ইন্টারনাল কন্ট্রোলটা কেন ইমপ্লিমেন্ট করবে একটা প্রতিষ্ঠান, অর্থাৎ একটা প্রতিষ্ঠান কি ধরনের রিস্ক ফেস করতেছে বা অ্যারাইজ হচ্ছে, যে রিস্ক গুলো প্রথমে কি করবে ওই অর্গানাইজেশন আইডেন্টিফাই করবে, সেই রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য অথবা এলিমিনেট করার জন্য তারা কি করবে, বিভিন্ন ধরনের ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করবে। এবং আপনি যখন অডিট করতে যাবেন তখন কি ধরনের অডিট প্রসিডিওর গ্রহণ করবেন এই সাউন্ড ক্লিয়ার অংশটুকু বোঝা অডিট যাচ্ছে না করার স্যার। জন্য। আমার কথা কি অন্যরা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ক্লিয়ার স্যার। আছে স্যার স্যার। স্যার শুনতে পাচ্ছি স্যার, শুনতে ক্লিয়ার। পাচ্ছি। স্যার ক্লিয়ার আছে, ওকে ভয়েস ক্লিয়ার আছে। স্যার ভয়েস ক্লিয়ার ওকে আছে। ওকে, Clear, তাহলে sir. আব্দুল্লাহ সম্ভবত আপনার প্রবলেম, একটু দেখেন চেক করে নেটওয়ার্ক। এখন আমরা স্পেসিফিক্যালি চ্যাপ্টার 6 পড়বো, যেটাকে বলছি রেভিনিউ সিস্টেম। এই চ্যাপ্টারটাকেও আমরা 4টা ভাগে ভাগ করছি আপনাদের বোঝানোর জন্য। এই প্রত্যেকটা অংশ থেকে আপনাদের কোশ্চেন আসতে পারে, আপনারা একটু ভালোভাবে পড়বেন, বুঝবেন। প্রথম যে অংশটুকুন এটাকে বলতেছি অর্ডারিং সিস্টেম, সেকেন্ডটাকে বলছি ডিসপ্যাচ এন্ড ইনভয়েসিং, থার্ডটাকে বলতেছি রেকর্ডিং এবং ফোর্থ ওয়ানকে বলছি ক্যাশ কালেকশন। প্রত্যেকটা অংশের জন্যই আমরা 3টা বিষয় মাথায় রাখবো। অর্ডারিং সিস্টেমের ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান কি ধরনের রিস্ক ফেস করতে পারে, এই রিস্কটা মিনিমাইজ করার জন্য তারা কি ধরনের ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করবে, এবং আপনি যখন অডিট করতে যাবেন তখন কি ধরনের অডিট প্রসিডিওর গ্রহণ করবেন। ঠিক একইভাবে ডিসপ্যাচ এন্ড ইনভয়েসিং এর ক্ষেত্রেও একটা প্রতিষ্ঠান কি ধরনের রিস্ক ফেস করতেছে, এই রিস্কটা মিনিমাইজ করার জন্য কি ধরনের ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করবে, এবং আপনি যখন অডিট করতে যাবেন ঠিক কি ধরনের অডিট প্রসিডিওর গুলো গ্রহণ করবেন। ঠিক একইভাবে রেকর্ডিং এবং ক্যাশ কালেকশনের জন্য আমাদের কি করতে হবে, একটা প্রতিষ্ঠান কি ধরনের রিস্ক ফেস করতেছে, এই রিস্কটা মিনিমাইজ বা এলিমিনেট করার জন্য তারা কি ধরনের ইন্টারনাল কন্ট্রোলস গুলো ইমপ্লিমেন্ট করবে, এবং আপনি অডিট করতে গেলে কি ধরনের অডিট প্রসিডিওর গুলো আপনি গ্রহণ করবেন, সেই বিষয়গুলো নিয়েই আসলে এই চ্যাপ্টার 6 রেভিনিউ সিস্টেম এখানে আলোচনা করেছে। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা এই প্রত্যেকটা অংশ আপনাদের বইয়ে ঠিক আলাদা করা আছে, প্রত্যেকটা অংশ থেকে কি ধরনের এমসিকিউ কোশ্চেন আসতে পারে আমি তো অবশ্যই এখানে পড়াবো, আপনারাও বাসায় নিজেরা একটু চেষ্টা করবেন কি ধরনের এমসিকিউ প্রত্যেকটা অংশ থেকে আসতে পারে, সেটা নিজেরা একটু চিন্তা ভাবনা করার, বোঝার। যাই হোক, তাহলে এখন আমরা প্রথম অংশ অর্ডারিং সিস্টেম এটা নিয়ে আলোচনা করব। একটা প্রতিষ্ঠানের রেভিনিউ সিস্টেমের জন্য যে ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করবে, সেই ক্ষেত্রে অর্ডারিং সিস্টেমের ক্ষেত্রে কি ধরনের রিস্ক তারা ফেস করতে পারে। সো আপনাদের বইয়ের টেক্সটে যাওয়ার আগে আমি তো গত ক্লাসে অর্থাৎ চ্যাপ্টার 5 যখন নিয়েছি তখন আমি বলেছিলাম আমি প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা এক্সাম্পল, প্রত্যেকটা
ইন্টারেক্টিভ কোশ্চেন, প্রত্যেকটা সেলফ টেস্ট আমি কভার করব। এবং আমি গত দুইটা ক্লাসে চ্যাপ্টার 5 যখন শেষ করেছি, আমি চেষ্টা করেছি প্রত্যেকটা অংশ শেষ করার আমি চেষ্টা করেছি। সো এই চ্যাপ্টার 6 এর আপনাদের যে আলোচনা আছে চ্যাপ্টার 6 এ, আমরা টেক্সট বইয়ে যেটা আছে সেই আলোচনায় যাওয়ার আগে আমরা প্র্যাকটিক্যালি একটু বোঝার চেষ্টা করি যে একটা প্রতিষ্ঠান অর্ডারিং সিস্টেমের ক্ষেত্রে কি ধরনের রিস্ক ফেস করতে পারে। যদি আপনারা অডিট করতে যান, আমি বিশ্বাস করি আপনারা বিভিন্ন সিএ ফার্মে কর্মরত আছেন এবং অনেকেই হয়তোবা বিভিন্ন প্রতিষ্ঠান অডিট করার সুযোগ পেয়েছেন। সো একটা প্রতিষ্ঠান, এখন আপনি চিন্তা করেন একটা প্রতিষ্ঠানের পার্সপেক্টিভে, মনে করেন XYZ একটা কোম্পানি, এই কোম্পানিটা অর্ডার গ্রহণ করার ক্ষেত্রে কি ধরনের রিস্ক ফেস করবে, সেক্ষেত্রে কি হতে পারে। অর্ডার গ্রহণ করার ক্ষেত্রে কি হয়, একটা প্রতিষ্ঠান কি করে, প্রথমে তারা তাদের কাস্টমার যারা আছে এদেরকে এনলিস্ট করে, অর্থাৎ ওই কাস্টমারের বিভিন্ন তথ্য উপাত্ত, যেমন ওই প্রতিষ্ঠান যখন কোনো কাস্টমারকে এনলিস্ট করবে, ওই কাস্টমারের লিগ্যাল ডকুমেন্ট যেমন ট্রেড লাইসেন্স, ভ্যাট, টিন, এই ধরনের লিগ্যাল যে ডকুমেন্টস আছে সেই তথ্য উপাত্তগুলো সংগ্রহ করতে পারে। তারপর এই কাস্টমারটা সঠিক সময়ে তার অর্থ পরিশোধ করতে পারবে কিনা, সেই কারণে তার ক্রেডিট রেটিং, এই তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারে। তাদের ব্যাংকারের কাছ থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারে। অবজেক্টিভটা কি, তারা এই কাস্টমারদেরকে এনলিস্ট করতেছে, এদের কাছ থেকেই কি নিবে, অর্ডারটা গ্রহণ করবে এবং এদেরকেই প্রোডাক্টটা কি করবে, ডেলিভারি করবে। যাই হোক, তাহলে এখন আমরা আপনাদের বইতে ফিরে যাই। এই অর্ডারিং সিস্টেমের ক্ষেত্রে কি ধরনের রিস্ক একটা প্রতিষ্ঠান ফেস করতে পারে সেই সম্পর্কে কিছু বর্ণনা আপনাদের বইতে দেওয়া আছে, আমরা একটু দেখার চেষ্টা করি। 1 নাম্বার বলছে, অর্ডারস মে বি টেকেন ফ্রম কাস্টমার্স হু আর নট এবল টু পে। বলতেছে কাস্টমারদের কাছ থেকে কি নিতে পারে, অর্ডার নিতে পারে, এমন একজন কাস্টমারের কাছ থেকে অর্ডার গ্রহণ করলো হু আর নট এবল টু পে, যে আসলে টাকাই পরিশোধ করতে পারলো না। তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে ভাই, কি খেয়াল রাখতে হবে, আপনি কিন্তু রেভিনিউ সিস্টেমের ক্ষেত্রে, অর্ডারিং এর ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান কি ধরনের রিস্ক ফেস করে সেই বিষয় নিয়ে আপনি পড়তেছেন। তো প্রথমেই আপনি চিন্তা ভাবনা করবেন অর্ডারিং সিস্টেমের ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান কি ধরনের রিস্ক ফেস করতে পারে। তো এখানে বলতেছে, প্রথম যে রিস্কের কথা বলতেছে অর্ডারস মে বি টেকেন ফ্রম কাস্টমার্স হু আর নট এবল টু পে। কাস্টমারের কাছ থেকে আপনি অর্ডার গ্রহণ করলেন কিন্তু ওই কাস্টমার আপনার টাকা পরিশোধ করতে পারলো না, তাহলে এটা একটা প্রতিষ্ঠানের জন্য রিস্ক কি রিস্ক না, ঠিক কিনা ভাই? এটা কি রিস্ক নাকি রিস্ক না, কি মনে হয় আপনাদের? স্যার রিক্স এটা এটা রিস্ক, এটা অবশ্যই রিস্ক স্যার। এটা রিস্ক। টাকা যদি পরিশোধ করতে না পারে তাহলে প্রতিষ্ঠান কি স্মুথলি অপারেট করতে পারবে? পারবে না। তো যাই হোক, আপনাদের বইয়ের পেজ নাম্বার 99, আমি আবারও বলতেছি, আমি কিন্তু বারবার রিপিট করতেছি, আমার পূর্ববর্তী ক্লাস অর্থাৎ যখন চ্যাপ্টার 5টা আমি পড়িয়েছি তখনও আপনাদেরকে বলেছি, আমি কিন্তু বারবার রিপিট করি যাতে আপনারা মনে রাখতে পারেন। এবং আমি কিন্তু একেবারে বইয়ের কোন পেজ থেকে বলতেছি সেই পেজটাও আমি কিন্তু বলে দেই। সো আপনারা একটু সবাই বের করবেন পেজ নাম্বার 99, এই 99 পেজ থেকে আমি পড়াচ্ছি। এখানে রিস্ক সম্পর্কে বর্ণনা দেওয়া আছে অর্ডারিং সিস্টেমের ক্ষেত্রে। তাহলে 1 নাম্বার পেলাম আমরা, অর্ডারস মে বি টেকেন। तो हमारे व्हील ब्रेकर एक्चुअली सिस्टमेटिक चला on that slide. আচ্ছা, এখানে হোস্ট কে আছেন? স্যার আমরা আছি এখানে। ওকে, সো একটু ওই মিউট করে দিতে হবে যারা আসলে ক্লাস রিলেটেড যদি কোনো কথাবার্তা না বলে সেক্ষেত্রে। জি স্যার। ওকে, তো 1 নম্বরে বলছে যে অর্ডারস মে বি টেকেন ফ্রম কাস্টমার্স হু আর নট এবল টু পে। এটা আমাদের জন্য একটা রিস্ক। কাস্টমার যদি সঠিক সময় টাকা পরিশোধ করতে না পারে তাহলে প্রতিষ্ঠানটা স্মুথলি অপারেট করতে পারবে না, এটা একটা রিস্ক। আমরা কিন্তু এখন রিস্ক গুলো আইডেন্টিফাই করতেছি। একটা প্রতিষ্ঠান
কি ধরনের রিস্ক ফেস করতে পারে অর্ডারিং এর ক্ষেত্রে, সেইটা নিয়ে আমরা আলোচনা করতেছি। সেকেন্ডটা বলছে orders may be taken from customers who are unlikely to pay for a long time. সেকেন্ড রিস্কের কথা বলছে যে অর্ডারস আপনি গ্রহণ করলেন, অর্ডারস মে বি টেকেন ফ্রম কাস্টমার হু আর আনলাইকলি টু পে ফর এ লং টাইম। সে আসলে অনেক সময় নিচ্ছে টাকাটা পরিশোধ করতে। তাহলে এটা আপনার প্রতিষ্ঠানের জন্য একটা রিস্ক কি রিস্ক না? কি মনে হয় আপনাদের? আপনি যদি সঠিক সময় টাকা না পান, তাহলে আপনি কি আপনার অপারেশনটা স্মুথলি চালাইতে পারবেন? ওয়ার্কিং ক্যাপিটাল কি কোনো প্রবলেম হবে না? হবে কি হবে না, কি মনে হয়? জি স্যার স্যার হবে। অবশ্যই প্রবলেম। রাইট, এই জন্য বলছে অর্ডারস মে বি টেকেন ফ্রম কাস্টমার হু আর আনলাইকলি টু পে ফর এ লং টাইম। কোন একটা কাস্টমারের কাছ থেকে আপনি অর্ডার গ্রহণ করলেন, এটা অনেক সময় নিল এই টাকাটা পরিশোধ করতে। থার্ড বলছে orders may not be recorded properly and therefore not fulfilled and customer might be lost। বলছে আপনি অর্ডার গ্রহণ করলেন কাস্টমারের কাছ থেকে, এটা আপনি প্রপারলি রেকর্ড করলেন না। যেহেতু আপনি প্রপারলি অর্ডারটা রেকর্ড করেন নাই, সেহেতু সঠিক সময় এই পণ্যটা আপনি কি করতে পারেন নাই, প্রডিউস করতে পারলেন না এবং কাস্টমারকে সঠিক সময় ডেলিভারি দিতে পারলেন না। সেক্ষেত্রে কি হবে? কাস্টমার কি ডিসস্যাটিসফাইড হবে না আপনার উপর? কি মনে হয়? কাস্টমার রাইট, অর্ডার দিয়েছে কিন্তু সঠিক সময় সে প্রোডাক্টটা পেল না। দেখেন, কাস্টমার যদি ডিসস্যাটিসফাইড হয় তাহলে এটা প্রতিষ্ঠানের ক্ষতির কারণ হতে পারে। কারণ মার্কেটে তো আপনি একা বিজনেস করতেছেন না, আপনার কম্পিটিটর আছে। যদি ওই কাস্টমার আপনার কাছ থেকে সঠিক সময়ে পণ্য না বা সেবা না পায়, তাহলে সে কি করতে পারে, সুইচ করতে পারে এবং আপনার কম্পিটিটর যে আছে তার কাছে সে চলে যেতে পারে। এই জন্য বলছে orders may not be recorded properly and therefore not fulfilled customers not fulfilled and customers might be lost। আপনি অর্ডার গ্রহণ করলেন, সঠিকভাবে এটা রেকর্ড করলেন না, যার ফলে কি হলো, কাস্টমারকে আপনি সঠিক সময় ডেলিভারি দিতে পারলেন না এবং কাস্টমার এই কারণে ডিসস্যাটিসফাইড হলো এবং সে সুইচ করে সে আপনার কম্পিটিটরের কাছে চলে গেল। সো এটা প্রতিষ্ঠানের একটা ক্ষতির কারণ হতে পারে। তো দেখেন, আমাদের অর্ডারিং এর ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান রেভিনিউ সিস্টেমের অর্ডারিং এর ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান এই তিন ধরনের রিস্ক কি করতে পারে, ফেস করতে পারে। মোট কয় ধরনের বলেন তো? তিন ধরনের রিস্ক ফেস করতে পারে, যেটা আপনাদের বইয়ের পেজ নাম্বার 99 এই পেজে দেওয়া আছে। সো ক্লাসের শুরুতে আমরা যা বলেছিলাম, আমরা তিনটা বিষয় মাথায় রাখবো। একটা হলো একটা প্রতিষ্ঠান কি ধরনের রিস্ক ফেস করতে পারে, এই রিস্কটা মিনিমাইজ করার জন্য কি ধরনের ইন্টারনাল কন্ট্রোলস গুলো ইমপ্লিমেন্ট করতে পারে, আর আপনি যখন অডিট করতে যাবেন তখন আপনি কি ধরনের অডিট প্রসিডিওরস গুলো গ্রহণ করবেন। সো আমরা চ্যাপ্টার 6 এর রেভিনিউ সিস্টেমের প্রথম যে অংশটা অর্ডারিং সিস্টেম, এই ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান কি ধরনের রিস্ক ফেস করতে পারে সেই রিস্ক গুলো নিয়ে আলোচনা করলাম। আমরা যদি একটু রিপিট করি, সেক্ষেত্রে বলছে এক নাম্বার রিস্ক বলছে orders may be taken from customer who are not able to pay। এমন একজন কাস্টমারের কাছ থেকে অর্ডার গ্রহণ করলো যে আসলে টাকাই পরিশোধ করতে পারলো না। সেকেন্ডটা বলছে orders may be taken from customer who are unlikely to pay for a long time। অন্য আরেকজনের কাছ থেকে নিল, সে কি করলো, সে অনেক দিন সময় নিল টাকা পরিশোধ করতে। এবং লাস্ট ওয়ান বলছে orders may not be recorded properly and therefore not fulfilled and customers might be lost। অর্ডার সঠিক সময় গ্রহণ করেছেন কিন্তু আপনি রেকর্ড করেন নাই, যার ফলে কি হয়েছে, পণ্যটা প্রডিউস করতে পারেন নাই এবং আপনি সঠিক সময় ডেলিভারি দিতে পারেন নাই। এই কারণে কি হয়েছে, কাস্টমার লস হয়েছে। লস্ট হয়ে যেতে পারে। সো এখন আমরা দেখার চেষ্টা করব এই রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য অথবা এলিমিনেট করার জন্য একটা প্রতিষ্ঠান কি ধরনের ইন্টারনাল কন্ট্রোলস গুলো ইমপ্লিমেন্ট করতে পারে এই রিস্কটা মিনিমাইজ বা এলিমিনেট করার জন্য। এক নাম্বার বলছে সেগ্রিগেশন অফ
ডিউটিজ। এই সেগ্রিগেশন অফ ডিউটিজ নিয়ে আমি ইন ডিটেলস আলোচনা করেছি চ্যাপ্টার 5-এ। তারপর এখানে আবার বলছি, সেগ্রিগেশন অফ ডিউটিজ বলতে বোঝাচ্ছে যখন একটা প্রসেসে একাধিক লোক কি থাকে, জড়িত থাকে। অর্থাৎ কোনো একটা ট্রানজেকশনের ক্ষেত্রে কেউ একজন ইনিশিয়েট করবে, কেউ একজন রিকমেন্ড করবে, কেউ একজন অ্যাপ্রুভ করবে। সো এই যে প্রসেসে একাধিক ব্যক্তি জড়িত, একে বলতেছে সেগ্রিগেশন অফ ডিউটিজ। সো এখানে বলছে যদি সেগ্রিগেশন অফ ডিউটিজ ইমপ্লিমেন্ট করে একটা প্রতিষ্ঠান, তাহলে উপরের যে রিস্ক গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এই রিস্ক গুলো কি করা যাবে, মিনিমাইজ করা যাবে বা এলিমিনেট করা যাবে। সেকেন্ডটা বলছে অথরাইজেশন অফ ক্রেডিট টার্মস টু কাস্টমার্স। কাস্টমারদেরকে যে ক্রেডিট টার্ম, এই ফ্যাসিলিটিটা দেয়া হবে, এটা প্রপারলি অথরাইজ করতে হবে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে পলিসি বা প্রসিডিওরস গুলো আছে, এই পলিসি বা প্রসিডিওরস গুলো ফলো করেই তাকে ক্রেডিট টার্মসটা অথরাইজ করা হচ্ছে কিনা সেটা এনশিওর করতে হবে। একজন কাস্টমারকে মনে করেন ক্রেডিট টার্মটা অ্যালাউ করা হলো, সে যদি পণ্য ক্রয় করে তাকে 40% ক্রেডিটে দেয়া হবে এবং তাকে 1 মাস সময় দেয়া হবে। তাহলে এইটা তাদের পলিসিতে আছে কিনা, এবং এই পলিসিতে যদি থাকে, তাহলে এই ক্রেডিট টার্মটা অথরাইজ করার দায়িত্বে কে আছে, সেই ব্যক্তি এটা অথরাইজ করতেছে কিনা সেটা এনশিওর হতে হবে। তাহলে উপরের যে রিস্ক গুলো আছে, এই রিস্ক গুলো আমরা কি করতে পারবো, মিনিমাইজ করতে পারবো বা এলিমিনেট করতে পারবো। স্যার এই থার্ড পয়েন্টটা বলছে, আরেকবার যদি বলতেন। আচ্ছা ওকে, তানভীর এখানে বলছে যে মনে করেন এবিসি একটা কাস্টমার, সে আপনার প্রতিষ্ঠানের সাথে এনলিস্টেড হতে চাচ্ছে। তো এনলিস্ট করার সময় তাকে আপনি ক্রেডিট টার্মস অ্যালাউ করবেন, অর্থাৎ বাকি কতদিন দিবেন সেটা বলতে বোঝাচ্ছে। সো আপনি তার বিভিন্ন ডকুমেন্ট, তথ্য উপাত্ত এগুলো দেখার পর মনে করলেন যে তাকে আমরা 20% অন ক্রেডিটে দিতে পারি, অর্থাৎ 100 টাকা বিক্রি করলে 80 টাকা নগদে সে পে করবে, বাদ বাকি 20 টাকা সে ক্রেডিটে পে করবে। এবং তাকে সময় দেয়া হবে এই 20% পে করার জন্য 1 মাস বা 30 ডেজ। এই যে যে ক্রেডিট টার্মসটা আপনি তাকে অ্যালাউ করতেছেন, এটা কোনো একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কি করবে, অথরাইজ করবে আপনার প্রতিষ্ঠানে। এইটাকে বলতেছে অথরাইজেশন অফ ক্রেডিট টার্মস টু দা কাস্টমার্স। সো তানভীর, আপনি জি বুঝতে স্যার। পেরেছেন? জি স্যার, ওকে, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। থার্ড বলতেছে অথরাইজেশন ফর চেঞ্জেস ইন আদার কাস্টমার ডেটা। যদি কোনো কাস্টমারের ডেটা চেঞ্জ করতে হয়, অর্থাৎ আপনি কোন একটা কাস্টমারের এনলিস্টেড করেছেন বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে, এখন এই তথ্য উপাত্তের যদি কোনো চেঞ্জ করতে হয়, তাহলে যে ব্যক্তি অথরাইজড পারসন ওই প্রতিষ্ঠানের, সেই ব্যক্তি এটা চেঞ্জ করতে পারবে। অন্য কোনো ব্যক্তি কি করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। এটা যদি আপনি এই কন্ট্রোলটা ইমপ্লিমেন্ট করেন, তাহলে রিস্কটা মিনিমাইজ করা যাবে। কিভাবে? মনে করেন কোনো একটা কাস্টমারকে দেয়া হলো মাত্র 20% ক্রেডিট ফ্যাসিলিটি। সো কোনো একজন আনঅথরাইজড পারসন, সে কি করতে পারে, এটাকে যদি চেঞ্জ করতে পারে, সে সেটা করে দিল 40% বা 50%। তাহলে পরবর্তীতে তার সাথে যখন নতুন করে সে যখন অর্ডার দিবে, সে কত পার্সেন্ট ফ্যাসিলিটি পেয়ে যাবে বলেন তো? অ্যাজ পার রেকর্ড 40% পেয়ে যাবে। তো এটা প্রতিষ্ঠানের জন্য ক্ষতির কারণ হতে পারে না, পারে কিনা? Yes, ওকে, তো এই জন্য স্যার। বলছে যে অথরাইজেশন ফর চেঞ্জেস ইন আদার কাস্টমার ডেটা, যদি কোনো কাস্টমারের ডেটা চেঞ্জ করতে হয়, তাহলে যে কেউ কি করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। যে ব্যক্তি এই দায়িত্বে আছে, সেই ব্যক্তি কি করতে পারবে বলেন তো, চেঞ্জ করতে পারবে। এরপর বলছে অর্ডারস অনলি অ্যাকসেপ্টেড ফ্রম কাস্টমার্স হু হ্যাভ নো ক্রেডিট প্রবলেম। বলতেছে যে অর্ডারস কার কাছ থেকে গ্রহণ করবে বলেন তো? অর্ডারস অনলি অ্যাকসেপ্টেড ফ্রম কাস্টমার হু হ্যাভ নো ক্রেডিট প্রবলেম। যার ক্রেডিট রেটিং ভালো। বলছে যার ক্রেডিট রেটিং ভালো, রাইট, তাকেই কি করতে হবে বলেন তো? তার কাছেই প্রোডাক্টটা অর্ডার অ্যাকসেপ্ট সেল করতে করতে হবে। হবে বা তার কাছ থেকে অর্ডারটা নিতে হবে। এই জন্য বলছে অর্ডারস অনলি অ্যাকসেপ্টেড ফ্রম কাস্টমার হু হ্যাভ নো ক্রেডিট প্রবলেমস। যার কোনো ক্রেডিট প্রবলেম নাই,
তার কাছ থেকেই কি নিতে হবে বলেন তো? অর্ডারটা গ্রহণ করতে হবে। স্যার ক্রেডিট প্রবলেমস বলতে কি এই জায়গায় আমরা একটা মানুষের গুডউইল বলতে বোঝাচ্ছি, না, মানে এটা তার বলতে যে বোঝাচ্ছে আসলে লেনদেনের যে রাইট, তার সলভেন্সিটা বোঝাচ্ছে। সে আসলে ফাইনান্সিয়ালি তার স্ট্রেংথটা কেমন, সে টাকাটা পরিশোধ করতে পারবে কিনা। বুঝতে পেরেছেন? মানে স্যার ফাইন্যান্সিয়াল জি ভাবে জি স্যার। স্টেবল কি? রাইট, রাইট। এরপর বলছে কারেক্ট প্রাইস কোটেড টু দা কাস্টমার। বলছে আপনাকে কাস্টমারের কাছে কারেক্ট প্রাইসটা কি করতে হবে, কোট করতে হবে। সো আপনি যদি কারেক্ট প্রাইস কোড না করেন সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কাস্টমার ডিসস্যাটিসফাইড হতে পারে এবং সে সুইচ করতে পারে আপনার কম্পিটিটরের কাছে। তো যদি একটা লয়াল কাস্টমার, যার ক্রেডিট কোনো প্রবলেম নাই, সঠিক সময় অর্থ পরিশোধ করে, এমন একটা কাস্টমারের সাথে যদি এরকম একটা ঘটনা ঘটে যে আপনি সঠিক প্রাইসটা কোট করেন নাই, সেক্ষেত্রে সে কি হতে পারে? ডিসস্যাটিসফাইড হতে পারে এবং সে সুইচ করে আপনার কম্পিটিটরের কাছে যেতে পারে আর কি। এরপর বলছে ম্যাচিং অফ কাস্টমার অর্ডারস উইথ প্রোডাকশন অর্ডারস এন্ড ডিসপ্যাচ নোট। বলছে কাস্টমারের যে অর্ডার গুলো আছে, এই কাস্টমারের অর্ডারটা প্রোডাকশন অর্ডারের সাথে কি করতে হবে? ম্যাচ করতে হবে এবং ডিসপ্যাচ নোটের সাথে। অর্থাৎ সে যে পরিমাণ, যে কোয়ান্টিটি কোয়ালিটি অর্ডার করেছিল সেইটার সাথে প্রোডাকশন অর্ডারের মিল আছে কিনা এবং ডিসপ্যাচ নোটের মিল আছে কিনা, এইটা এখন আপনাকে কি করতে হবে? ম্যাচিং করে দেখতে হবে। ডিলিং উইথ কাস্টমার কোয়ারিজ। কাস্টমারের যদি কোনো কোয়ারি থেকে থাকে তাহলে আপনাকে তার সাথে কি করতে হবে? ডিল করতে হবে। তো এই ইন্টারনাল কন্ট্রোলস গুলো কোনো একটা প্রতিষ্ঠান যদি ইমপ্লিমেন্ট করে, তাহলে উপরের যে রিস্ক গুলো নিয়ে আমরা আলোচনা করেছি অর্ডারিং সিস্টেমের ক্ষেত্রে, সেই রিস্ক গুলো আমরা কি করতে পারি? মিনিমাইজ করতে পারি বা এলিমিনেট করতে পারি। সো আপনারা এটা পাবেন আপনাদের বইয়ের পেজ নাম্বার 99। 99 পেজে আপনারা এগুলো পাবেন আর কি। আপনারা বের করেন সবাই পেজ নাম্বার 100। বের করেছেন? স্যার এখানে একটা ওয়ার্ক এক্সাম্পল আছে, কন্ট্রোলস ওভার অর্ডারিং। সবাই পেয়েছেন এটা? কন্ট্রোল ওভার অর্ডারিং ক্ষেত্রে জি স্যার। জি স্যার প্রতীক সাহা, আপনি কোনো কোশ্চেন আছে? হ্যান্ড রেইজ করেছেন। জি স্যার, আমাদের যে কন্ট্রোলস এর এরিয়া আছে, কন্ট্রোলস এর এরিয়াতে আপনি মনে হয় একটা পয়েন্ট একটু হয়তো বা ভুল হয়েছে। সেটা হচ্ছে মানে ছাড়া পড়ে গেছে। সেটা হচ্ছে গিয়ে সিকোয়েন্সিয়াল নাম্বারিং অফ ব্ল্যাঙ্ক প্রি প্রিন্টেড অর্ডার ডকুমেন্টস এন্ড সাবস্ক্রিপশন চেকিং অফ এই ইয়েটা কমপ্লিটেন্স, এই ইয়েটা মনে হয় স্যার মানে ছাড়া পড়ছে, একটু যদি মানে দেখতেন। আমি কি আমি আমি আসলে সবগুলো এখানে আনি নাই। আমি তো ভুল করি নাই, বলেন যে এটা পড়াই নাই, ঠিক কিনা? না স্যার, আমি ভুলের করা, আমি পরবর্তীতে আমি বলছি যে হয়তো চেঞ্জ হয়ে মানে হয়তো বা ছাড়া পড়ে গেছে, আমি তাই বলছি পরে। আচ্ছা, আচ্ছা, এটা এটা আছে পরবর্তীতে, এই জন্য আমি এখানে রিপিট করি নাই। আবার যেহেতু আপনি কোশ্চেন করে বসছেন, আমি আনসারটা এখানে দিয়ে দিই। এটা প্রত্যেকটা অংশে পাবেন, এই জন্য আমি পরবর্তীতে আলোচনা করার জন্য রেখেছিলাম। আপনি যদি আমার ফার্স্ট চ্যাপ্টার ক্লাস করে থাকেন, যাই হোক। তো এটা বলতেছে যে sequential numbering of blank pre-printed order documents and subsequent checking of sequence for completeness। এখানে বলতেছে যে আপনাকে যে অর্ডার ফর্ম গুলো থাকবে এটা প্রি প্রিন্টেড হতে হবে এবং প্রি নাম্বারড হতে হবে। অর্থাৎ একের পর দুই, দুইয়ের পর তিন, তিনের পর চার, চারের পর পাঁচ, এভাবে যেতে হবে। ক্লিয়ার? সো যদি ধরেন একের পর তিন আইছে, তিনের পর পাঁচ বা পাঁচের পর সাত আসলো, তখন স্বাভাবিকভাবে একটা কোশ্চেন আসতে পারে না, তাহলে ভেতরের নাম্বার গুলো কোথায় গেল? বুঝতে পারছেন? তো এইটা বলছে একটা কন্ট্রোল সিস্টেম। সো এটা আসলে আমি পড়াতাম একটু পরেই, যেহেতু এটা আপনি সব জায়গায় পাবেন আর কি, কমন। বুঝতে পারছেন? জি স্যার, ঠিক আছে। ওকে। আচ্ছা, আমার এখানে এখন আজান হচ্ছে, আমরা একটু 2 মিনিট বিরতি নেই। আজানটা শেষ হলে আমরা আবার শুরু করব, ঠিক কিনা? ইয়েস স্যার। ওকে। আপনারা সবাই পেজ নাম্বার 100 নাম্বার পেজ বের করেন। এখানে একটা ওয়ার্ক এক্সাম্পল আছে কন্ট্রোলস ওভার অর্ডারিং এর উপর। বলছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ইজ এ লার্জ ম্যানুফ্যাকচারিং কোম্পানি সেলিং এ ইউনিক প্রোডাক্ট। বলতেছে এমসিএল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড
এই যে লার্জ ম্যানুফ্যাকচারিং কোম্পানি সেলিং এ ইউনিক প্রোডাক্ট, একটা কোম্পানির নাম এখানে বলছে এমসিএল। এই কোম্পানিটা একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা একটা ইউনিক প্রোডাক্ট সেল করে থাকে। ইট হ্যাজ অ্যান এস্টাবলিশড কাস্টমার বেজ, এদের একটা এস্টাবলিশড কাস্টমার বেজ আছে। বাট অ্যাজ ইটস প্রোডাক্ট ইজ ইউনিক, কিন্তু এর প্রোডাক্ট গুলি খুবই ইউনিক। It also receives regular inquiries from potential customers that have not bought products from MCL before. বলছে MCL একটা কোম্পানি যারা ম্যানুফ্যাকচার করে একটা ইউনিক প্রোডাক্ট, এবং এদের একটা এস্টাবলিশড কাস্টমার বেজ আছে, অর্থাৎ তাদের একটা কাস্টমার বেজ আছে, এটা এখানে বলার চেষ্টা করছে। বাট ইটস প্রোডাক্ট ইজ ইউনিক, যেহেতু এর প্রোডাক্টটা খুবই ইউনিক, ইট অলসো রিসিভস রেগুলার ইনকোয়ারিজ ফ্রম পটেনশিয়াল কাস্টমার্স। যদিও এটা একটা স্ট্রং কাস্টমার বেজ আছে, কিন্তু এদের প্রোডাক্টটা ইউনিক হওয়ার কারণে পটেনশিয়াল কাস্টমাররাও এদেরকে কোয়ারি করে আর কি, বিভিন্ন ধরনের কোয়ারি করে, যারা এখনো তাদের কাছ থেকে কোনো পণ্য ক্রয় করে নাই। In respect of such new customers, MCL has a significant risk of taking orders from customers who might not be able to pay. বলছে in respect of such new customers, এই নতুন কাস্টমারের ক্ষেত্রে বলছে MCL has a significant risk of taking orders from customer who might not be able to pay. বলতেছে যে এই যে নতুন কাস্টমার গুলো যাদের কাছে এখন কোনো পণ্য বিক্রি করে নাই, যদি এদের কাছ থেকে কোনো পণ্যের অর্ডার গ্রহণ করে, তাহলে সিগনিফিকেন্ট একটা রিস্ক থাকতে পারে যে একটা অংশ তারা সঠিক সময়ে পে নাও করতে পারে। এই রিস্কটা তারা আইডেন্টিফাই করেছে। In order to mitigate this risk, MCL should put the following controls in the place. বলছে ওকে, যেহেতু তারা একটা রিস্ক আইডেন্টিফাই করেছে, এই রিস্কটা মিনিমাইজ করার জন্য তারা কিছু কন্ট্রোলস এর কথাও চিন্তা ভাবনা করতেছে, যেটা তারা ইমপ্লিমেন্ট করতে পারে। এক নাম্বার বলছে MCL should have a policy of obtaining credit checks on all new customers from a reputable credit agency such as Dun and Bradstreet. তো বলছে যে MCL এর একটা পলিসি নিতে পারে। কি পলিসি নেবে? MCL should have a policy of obtaining credit check, তারা ক্রেডিট চেক করতে পারে ফর অল নিউ কাস্টমার, সমস্ত নিউ কাস্টমারের ক্ষেত্রে তাদের ক্রেডিটটা তারা চেক করবে। এই জন্য কি করতে পারে, তারা সবার কাছ থেকে ক্রেডিট রেটিং, এই তথ্য তাদের সবার কাছ থেকে চাইতে পারে। সেকেন্ডটা বলছে MCL should ensure that it sets limited credit terms for new customers. বলছে নতুন কাস্টমারের ক্ষেত্রে তারা যদি কোনো ক্রেডিট অ্যালাউ করে, সেক্ষেত্রে সেটা কি হবে, খুব লিমিটেড টার্মে তারা এটা অ্যালাউ করবে। such as a low credit limit or short credit period. এক্সাম্পল বলছে লো ক্রেডিট লিমিট, ধরেন 5%, 2 to 5% দিল বা তার কম, অথবা বলছে শর্ট পিরিয়ডটা যেমন 7 days। সবই ইংলিশ তো। এরপর বলছে although these terms could be reviewed once the relationship is established. বলছে এই টার্মগুলো কি করতে হবে, এই টার্মগুলো অবশ্যই রিভাইজড করতে হবে। কখন রিভাইজড করতে হবে? বলছে যে যখন তার সাথে একটা গুড রিলেশনশিপ হয়ে যাবে, যখন তার পেমেন্ট নেচারটা বুঝে যাবে, তখন এই টার্মসগুলো আবার রিভাইজড করতে হবে। এরপর বলছে সিনিয়র মেম্বার অফ স্টাফ শুড সাইন অফ on all new customers before orders are accepted. বলছে যে কোনো অর্ডারই গ্রহণ করার ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের একজন সিনিয়র স্টাফ যিনি অথরাইজেশনের দায়িত্বে থাকবে, তিনি অবশ্যই এটাকে কি করবে, অথরাইজড করবেন। The member of staff should check that appropriate credit references have been obtained and that the credit terms extended are reasonable. বলছে যে তাদেরকে দুইটা বিষয় এনশিওর করবে সে। এক নাম্বার হলো
ক্রেডিট রেফারেন্সটা নেওয়া হয়েছে কিনা, এবং তার যে যদি ক্রেডিট টার্মসটা এক্সটেন্ড করা হয় সেটার জন্য রিজনেবল কোনো ভিত্তি আছে কিনা, এই বিষয়গুলো তারা অবশ্যই চেক করবে। New customer accounts should be reviewed and followed up for prompt payment until a relationship is established. বলছে নতুন কাস্টমারের অ্যাকাউন্টস গুলো অবশ্যই কি করতে হবে, রিভিউ করতে হবে এবং ফলো আপ করতে হবে। কেন ফলো আপ করতে হবে? বলছে যে আনটিল এ রিলেশনশিপ ইজ এস্টাবলিশড, যতক্ষণ না তাদের সাথে একটা গুড রিলেশনশিপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি বলছে এখানে কতগুলো বিষয় বলছে যে অবশ্যই তাদের সাথে কতগুলো বিষয় চেক করতে হবে। তার ভিতরে 1 নাম্বার বলছে যে তার ক্রেডিট টার্মস গুলো ঠিক আছে কিনা, যেটা উপরেই আলোচনা করেছে আর কি। এমসিএল ইজ ইন স্ট্রং পজিশন to set limited credit terms to new customers as it is the sole source of product. বলছে এমসিএল এর একটা স্ট্রং পজিশন আছে কিসের জন্য? টু সেট লিমিটেড ক্রেডিট টার্মস টু নিউ কাস্টমার as it is the sole source of product. যেহেতু তাদের একটা ইউনিক প্রোডাক্ট, সো তারা তাদের কাস্টমারদেরকে লো লিমিটেড কি দিবে, ক্রেডিট লিমিটটা দিবে। এইটা তাদের কাছে কি একটা বলেন তো অপশন তাদের আছে, যেহেতু তারা একটা ইউনিক প্রোডাক্ট কি করতেছে, সেল করতেছে। In this case, other companies might have to balance the risks of customer not paying with need to encourage new customer to use them rather than their competitors. বলছে যেহেতু একটা ইউনিক প্রোডাক্ট সেল করে সেহেতু তাদের কাছে এই অপশনটা থাকতে পারে, বাট ইন জেনারেল সেক্ষেত্রে কি করতে হবে, একটা ব্যালেন্স করতে হবে। কি ব্যালেন্স করতে হবে? রিস্ক অফ কাস্টমার্স নট পেইং উইথ নিড টু এনকারেজ নিউ কাস্টমার্স টু ইউজ দেয়ার রাদার দ্যান দেয়ার কম্পিটিটরস। বলছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ব্যালেন্স করতে হবে যাতে কাস্টমাররা সঠিক কাস্টমারদেরকে আপনি বেশি ক্রেডিট টার্মটা অ্যালাউ না করেন এবং তারা যেন সুইচ করে আপনার কম্পিটিটরের কাছে যেন চলেও না যায়। In this case, companies would concentrate on the credit checks and the authorization by senior staff. এক্ষেত্রে বলছে কোম্পানি কি ফলো করতে পারে, যে তারা কাস্টমারদের ক্রেডিট হেলথটা চেক করতে পারে, ফাইন্যান্সিয়াল হেলথটা চেক করতে পারে এবং অথরাইজড বাই সিনিয়র স্টাফ, কোন সিনিয়র স্টাফ মেম্বার এটা অথরাইজ করবে। তাহলে দেখেন এই এক্সাম্পলে আপনারা দেখলেন একটা প্রতিষ্ঠান বলছে এমসিএল। এই এমসিএল একটা হলো ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন। এই ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন যেহেতু তারা কি করে, একটা ইউনিক প্রোডাক্ট তারা প্রডিউস এন্ড সেল করে থাকে। তাদের একটা স্ট্রং কাস্টমার বেজ আছে। এই স্ট্রং কাস্টমার বেজ থাকা সত্ত্বেও যেহেতু ইউনিক প্রোডাক্ট সেহেতু নতুন কাস্টমাররা কি করে, কোয়ারি করে, তারা তাদের এনলিস্টেড হতে চায়। এই যে কোয়ারি নতুন কাস্টমাররা করে বা এনলিস্টেড হতে চাচ্ছে, এক্ষেত্রে এই এমসিএল কি ধরনের রিস্ক ফেস করতে পারে সেটা এখানে বলছে যে তারা একটা রিস্ক ফেস করতে পারে, সেটা হলো কাস্টমার যাদের কাছ থেকে অর্ডার গ্রহণ করা হলো তারা সঠিক সময় পে নাও করতে পারে। তাহলে দেখেন তারা প্রথমে কি করলো, অর্ডারিং সিস্টেমের ক্ষেত্রে কি ধরনের রিস্ক থাকতে পারে সেই রিস্কটা আইডেন্টিফাই করলো। এরপরে তারা বলছে ওকে, রিস্কটা যেহেতু আমরা আইডেন্টিফাই করলাম, এখন কি ধরনের ইন্টারনাল কন্ট্রোলস আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এই রিস্কটা মিনিমাইজ করার জন্য বা এলিমিনেট করার জন্য। সো এখানে কতগুলো বলছে, এখানে 4টা কথা বলছে, এগুলো আপনাদের সাথে আমি অলরেডি আলোচনা করেছি। তাহলে আপনারা এক্সাম্পলটা কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। ওকে, আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। ওকে, এবার লাস্টের অংশ। আমি বলেছিলাম যে প্রত্যেকটা পার্ট থেকে আমরা 3টা বিষয় আলোচনা করব। একটা হলো রিস্ক, একটা হলো বলেন তো এই রিস্ক গুলো স্যার মিনিমাইজ করার জন্য কি টেস্ট অফ কন্ট্রোল স্যার। কন্ট্রোলস, আর লাস্টেরটা কি বলেছিলাম কেউ বলতে পারবেন? অডিট প্রসিডিউর। অডিট প্রসিডিউর, রাইট। আপনাদের বইয়ে এইটার নাম দিছে টেস্ট অফ কন্ট্রোলস, আমি বলতেছি কি বলেন তো, অডিট প্রসিডিউরস।
আপনারা যাতে সহজে মনে রাখতে পারেন, এই জন্য আমরা বলছি এটাকে টেস্ট অফ কন্ট্রোলস। কি কি টেস্ট অফ কন্ট্রোল তারা অ্যাপ্লাই করতে পারে? এক নাম্বার বলছে যে আপনি যখন অডিট করতে যাবেন তখন আপনি এই অডিট প্রসিডিওর গুলো গ্রহণ করতে পারেন রেভিনিউ সিস্টেমের অর্ডারিং এই অংশটুকুন অডিট করার জন্য। এক নাম্বার বলছে চেক দ্যাট রেফারেন্সেস আর বিং অবটেইনড ফর অল নিউ কাস্টমার্স। আপনি অডিট করতে যে প্রথম চেক করতে পারেন যে প্রত্যেকটা কাস্টমারের ক্ষেত্রে রেফারেন্স গুলো সংগ্রহ করা হয়েছে কি না। সেকেন্ডটা বলছে চেক দ্যাট অল নিউ অ্যাকাউন্টস অন দ্য রিসিভেবল লেজার হ্যাভ বিন অথরাইজড বাই সিনিয়র স্টাফ। এই যে নতুন কাস্টমারের অ্যাকাউন্ট গুলো রিসিভেবল লেজারে যে পোস্টিং দেওয়া হচ্ছে, এটা যে ব্যক্তির অথরাইজ করার কথা সেই ব্যক্তি এটা অথরাইজ করেছে কি না। থার্ড বলছে চেক দ্যাট অর্ডারস আর অনলি অ্যাকসেপ্টেড ফ্রম কাস্টমার হু আর উইদিন দেয়ার ক্রেডিট টার্মস এন্ড ক্রেডিট লিমিটস। বলছে যে আপনারা এখন অডিট করতে যে চেক করতে পারেন যাদের কাছ থেকে অর্ডার গ্রহণ করা হচ্ছে কাস্টমারদের কাছ থেকে, তারা উইদিন দা ক্রেডিট টার্মস, তাদের ক্রেডিট টার্মস এর আন্ডারে তারা আছে কিনা এবং ক্রেডিট লিমিটের আন্ডারে তারা আছে কিনা। অর্থাৎ ওই কাস্টমারকে যে ধরনের ক্রেডিট টার্মস গুলো কি করা হয়েছে, অ্যালাউ করা হয়েছে, বা যে ক্রেডিট লিমিটটা অ্যালাউ করা হয়েছে সেইটার কথা এখানে বলেছে আর কি। এরপর ফোর্থ বলছে চেক দ্যাট কাস্টমার অর্ডারস আর বিং ম্যাচড উইথ প্রোডাকশন অর্ডারস এন্ড ডিসপ্যাচ নোট। এরপর বলছে আপনারা অডিট করতে যে কাস্টমার অর্ডারের সাথে আপনি ম্যাচ করতে পারেন প্রোডাকশন অর্ডার এবং ডিসপ্যাচ নোটের, যেটা আমরা আলোচনা করতেছিলাম। অর্থাৎ কাস্টমার যে ধরনের কোয়ান্টিটি, কোয়ালিটি বা যে স্পেসিফিকেশন দিয়েছে সেই অর্ডারের সাথে প্রোডাকশন অর্ডারের মিল আছে কিনা বা ডিসপ্যাচ নোটের মিল আছে কি নাই। আপনারা পেজ নাম্বার 100 নাম্বার পেজে এই টেস্ট অফ কন্ট্রোলস গুলো দেখতে পাবেন। চারটা টেস্ট অফ কন্ট্রোলস এর কথা বলা আছে বা অডিট প্রসিডিওরের কথা আছে, যেটা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করলাম। এরপর আপনারা সবাই বের করেন পেজ নাম্বার 100। এখানে নিচে একটা এক্সাম্পল দেয়া আছে, আমি এক্সাম্পলটা একটু পড়াই দিব আপনাদেরকে। সবাই বের করেন পেজ নাম্বার 100 এর ওয়ার্ক এক্সাম্পলটা আমি পড়াই দিব। দেখেন এখানে বলছে the audit senior at MCL, ওই যে উপরে আমরা MCL এর কথা পড়লাম, ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, বলতেছে এই MCL এর audit senior at MCL has been asked to test controls over sales, particularly with reference to new customers। বলছে অডিট সিনিয়রকে বলা হয়েছে MCL অডিট করার ক্ষেত্রে কন্ট্রোল ওভার সেলসটা কি করতে, টেস্ট করার জন্য। সেলস এর ক্ষেত্রে যে কন্ট্রোলস গুলো ইমপ্লিমেন্ট করছে ওই প্রতিষ্ঠান, সেই কন্ট্রোলস গুলো সঠিকভাবে ফলো করা হচ্ছে কিনা সেইটা কি করতে বলছে, টেস্ট করার জন্য বলেছে। বলছে আরো স্পেসিফিক বলে দিয়েছে পার্টিকুলারলি উইথ রেফারেন্স টু নিউ কাস্টমার্স দেয়ার আর 3 কন্ট্রোলস ইন পার্টিকুলার দ্যাট হি শুড চেক। বলছে এই কাজটা করার জন্য তাকে অবশ্যই 3টা প্রসিডিওর ফলো করতে হবে। এক নাম্বার অবটেইনিং ক্রেডিট রেফারেন্সেস, 2 নাম্বার বলছে সেটিং ক্রেডিট টার্মস, এন্ড থার্ড বলতেছে অথরাইজেশন। 3টা বিষয় তাকে কি করতে বলছে, চেক করতে বলছে। তাহলে 1 নাম্বার বলছে অবটেইনিং ক্রেডিট রেফারেন্স, ক্রেডিট রেফারেন্সটা অবটেইন করতে হবে। 2 নাম্বারটা বলছে সেটিং ক্রেডিট টার্মস এবং 3 নাম্বার বলছে অথরাইজেশন। The senior would select a sample of new customers by comparing the current year receivable ledger and with the prior year one। বলছে সিনিয়র কি করবে, the senior would select a sample of new customer, একটা নতুন কাস্টমারের ডেটা সিলেক্ট করবে, and compare the current year receivable ledger with prior year। কারেন্ট ইয়ারের রিসিভেবল লেজারে তার যে ব্যালেন্স আছে এটার সাথে প্রায়র ইয়ারের যে ব্যালেন্স আছে এই ব্যালেন্সের কি করবে, একটা মিল করে দেখবে কোনো ডিফারেন্স বা আছে কিনা।
terms and evidence that customers, okay, he would then ask the member of sales team for the customer file. তারপর সে কি করবে, তাদেরকে বলবে যে এই কাস্টমারের পার্সোনাল ফাইলটা নিয়ে আসার জন্য। অর্থাৎ সে পার্সোনাল ফাইলে সাথে এখন ক্রস চেক করে দেখার চেষ্টা করবে তাকে যে পরিমাণ ক্রেডিট টার্মস অ্যালাউ করার কথা সেই পরিমাণ টার্মসই অ্যালাউ করা হয়েছে কিনা, বা বেশি বা কম অ্যালাউ করা হয়েছে কি না। This file should contain the details of credit checks, terms and evidence that the customer has been authorized by the sales director. যাই হোক, তাহলে এই এক্সাম্পলটা আছে, আমি এক্সাম্পলটা পড়াই দিলাম। সবাই বের করেন পেজ নাম্বার 101, 101 নাম্বার পেজ বের করেন সবাই। 101, 101 নাম্বার পেজ স্যার বের করেছি। বের করেছেন? জি স্যার। ওকে, এই 101 নাম্বার পেজের একেবারে উপরে দেখেন এক্সাম স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন আছে। এই কোশ্চেনটা আপনারা পড়েন, পড়ে আমাকে আনসার দেন। আমি সময় দিচ্ছি 2 মিনিট। মনে করেন আপনি এক্সাম হলে আছেন, এই কোশ্চেনটা এক্সামিনেশনে আসছে আর কি, আপনি পড়ে এটা আনসার দেন, আমি আপনাদেরকে বোঝাই দিব আর কি। সময় 2 মিনিট, 2 মিনিটস। Sir, এক নাম্বারটা হচ্ছে obtaining a 1 আর 4। for new customers. Sir. To authorize of new customers by a senior staff member. ওকে, আর কেউ? 1-4 স্যার। স্যার আমারও মনে হয় 1 আর 4। ওকে, তো আমি পড়াই দিই। দেখেন বলছে এমসি পিএলসি ইজ এ কোম্পানি, এমসি পিএলসি একটা কোম্পানি that has had a number of inquiries from potential new customer in recent month. বলছে এমসি পিএলসি একটা নতুন কোম্পানি, ইজ এ কোম্পানি that has had a number of inquiries from potential new customer in recent months. বলতেছে রিসেন্ট মান্থে তার কি আসছে, কোয়ারি আসছে, that পটেনশিয়াল কাস্টমারদের কাছ থেকে তার কোয়ারি আসছে আর কি। দ্য সেলস ডিরেক্টর ইজ এক্সাইটেড, এই যে নতুন কাস্টমারের কাছ থেকে তাদের কোয়ারি আসছে, সেলস ডিরেক্টর কি খুবই এক্সাইটেড এট দেয়ার পটেনশিয়াল সেলস গ্রোথ, তাদের একটা সেলস গ্রোথ হবে এই জন্য খুবই এক্সাইটেড। এক্সাইটেড কে? সেলস ডিরেক্টর। বাট দ্য ফাইন্যান্স কন্ট্রোলার ইজ কনসার্ন দ্যাট দ্য কোম্পানি কুড বি এক্সপোজড to the risks of increased bad debts. বলছে যে কিন্তু ফাইন্যান্স কন্ট্রোলার is very much concerned about কি the company could be exposed to the risks of increased bad debts. ফাইন্যান্স ডিরেক্টরের কনসার্নটা হলো যদি নতুন কাস্টমারের কাছ থেকে অর্ডার নেওয়া হয় তাহলে প্রতিষ্ঠানের ব্যাড ডেটস এর সম্ভাবনা বেড়ে যাবে। Which two of the following internal controls will mitigate the risks of bad debts arising from the new customers? বলছে নিচের কোন দুইটা ইন্টারনাল কন্ট্রোলস উইল মিটিগেট করবে the risks of bad debts arising from new customer? নতুন কাস্টমারের কাছ থেকে যদি অর্ডারও গ্রহণ করা হয় তাহলে নিচের কোন দুইটা ইন্টারনাল কন্ট্রোল আমরা কি করতে পারি বলেন তো, ইমপ্লিমেন্ট করতে পারি? বুঝতে পারছেন ভাই? তো কোন দুইটা, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। 1 নাম্বার বলছে অবটেইনিং এ ক্রেডিট রেফারেন্স ফর নিউ কাস্টমার, প্রত্যেকটা কাস্টমারের এই রেফারেন্সিং গুলো নিতে হবে। ম্যাচিং অফ কাস্টমার অর্ডারস উইথ ডিসপ্যাচ নোট, তো এইটা কি আমরা নতুন কাস্টমার এনলিস্টেড এর ক্ষেত্রে কনসিডার করব না পরবর্তীতে কনসিডার করব? কি মনে হয় আপনাদের? এটা তো পরে হবে। পরবর্তীতে পরবর্তীতে করব। তাহলে রাইট, তাহলে এ নাম্বারটা রাখলাম, বি নাম্বারটা আপাতত আমরা বাদ দিলাম। সি নাম্বার হচ্ছে কোটিং দ্য কারেক্ট প্রাইস টু দ্য কাস্টমার মেকিং অর্ডার। সো এটাও কি আগের কাজ না একটু পরে করতে হবে? কোটেশনটা সঠিকভাবে দেবেন। এটাও পরে পরে স্যার। পরে স্যার। এটাও পরে, তাহলে এটা আমরা একটু বাদ রাখলাম। এরপর বলছে অথরাইজেশন অফ নিউ কাস্টমার বাই এ সিনিয়র স্টাফ মেম্বার, নতুন কোন কাস্টমারকে এনলিস্টেড করতে গেলে অবশ্যই কোন একজন সিনিয়র মেম্বার কি করতে হবে বলেন তো, অথরাইজ করতে হবে। তাহলে এটা কি আমরা কনসিডারেশনে রাখতে পারি কি পারি না? স্যার। স্যার। ওকে,
অথরাইজেশন ফর চেঞ্জেস ইন কাস্টমার ডেটা। তো কাস্টমারের ডেটায় চেঞ্জ করতে হলে অথরাইজেশন লাগবে, তো এটা তো আরো পরের কাজ, ঠিক কিনা ভাই? জি জি সো স্যার। আনসার হবে কত বলেন তো? 1 আর 4। যারা হ্যাঁ। আনসার দিয়েছেন সঠিক আনসারই দিয়েছেন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ক্লাসের শুরুতে যেটা বলেছিলাম, এই চ্যাপ্টারটাকে কয়টা ভাগে ভাগ করেছি কেউ বলতে পারবেন? 4 ভাগে। 4। 4 ভাগে ভাগে বোঝার স্যার। সুবিধার্থে প্রথম অংশটাকে কি বলছি বলেন তো? প্রথম অর্ডারিং। ভাগটাকে কি বললাম? অর্ডারিং। 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 এই অর্ডারিং এর ক্ষেত্রে কয়টা বিষয় পড়েছি আমরা বলেন তো? 3টা বিষয়। কি কি বলেন তো? সার্ভিস কন্ট্রোল আর অডিট। রিস্ক, কন্ট্রোলস আর কন্ট্রোল। অডিট প্রসিডিউর। তাহলে পরীক্ষায় যদি কোনো কোশ্চেন আসে এই অংশ থেকে, সো আপনি খুব সহজে এখন সিলেক্ট করতে পারবেন না? কি মনে হয় আপনাদের, পারবেন কি পারবেন না? জি স্যার। ওকে, ওকে, তাহলে আমি ডিটেলস পড়াচ্ছি, ঠিক কিনা? আপনাদের কি ভালো হবে কি না খারাপ হবে? জি স্যার, এরকম স্যার ভালো স্যার হবে। অবশ্যই ভালো স্যার। সো একটু ধৈর্য ধরতে হবে, একটু ডিটেলসই পড়াতে হবে, কারণ এমসিকিউ বেসড কোশ্চেন তো, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা এক্সাম্পল, প্রত্যেকটা ইন্টারেক্টিভ কোশ্চেন কভার করতে হবে। ওকে, এখন আমরা সেকেন্ড অংশ পড়াবো। সেকেন্ডটা বলছে ডিসপ্যাচ এন্ড ইনভয়েসিং। আমরা এখন সেকেন্ড পার্টটা পড়বো। এই সেকেন্ড পার্টটা পড়ে আমরা জানার চেষ্টা করব যে এই অংশ থেকে একটা প্রতিষ্ঠান কি ধরনের রিস্ক ফেস করতে পারে, এই প্রতিষ্ঠান এই রিস্কটা মিনিমাইজ করার জন্য কি ধরনের ইন্টারনাল কন্ট্রোলস গুলো ইমপ্লিমেন্ট করতে পারে, এবং তারা যদি একটা ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করে আর আপনি যদি অডিট করতে যান, তাহলে কি ধরনের অডিট প্রসিডিউরস আপনি গ্রহণ করবেন এই অংশটুকু অডিট করার জন্য। সো ডিসপ্যাচ এন্ড ইনভয়েসিং এর ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান কি ধরনের রিস্ক ফেস করতে পারে, এটা দেওয়া আছে আপনাদের বইয়ের পেজ নাম্বার 101, 101 নাম্বার পেজে দেওয়া আছে। পেজ নাম্বার 101, 101 নাম্বার পেজ, সবাই বের করবেন কাইন্ডলি। স্যার বই করেছি। ওকে, সো 1 নাম্বার রিস্ক এর কথা বলছে, গুডস মে বি ডিসপ্যাচড বাট নট রেকর্ডেড সো দে আর লস্ট টু দা বিজনেস। বলছে গুডস মে বি ডিসপ্যাচড বাট নট রেকর্ডেড সো দে আর লস্ট টু দা বিজনেস। গুডস কি করা হয়েছে? ডিসপ্যাচ করেছেন, অর্থাৎ কোনো একজন কাস্টমার অর্ডার করেছিল, সেই অনুসারে আপনি পণ্যটা প্রডিউসও করেছেন, উৎপাদন করেছেন, আপনি ডেলিভারিও দিয়েছেন, ডিসপ্যাচও করেছেন, কিন্তু এটা রেকর্ড করা হয় নাই। সো যদি রেকর্ড না করা হয়, তাহলে এটার জন্য কি আপনি ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন? কি মনে হয়? না স্যার। পারবেন না। পারবো না। তো যদি ইনভয়েস ক্রিয়েট করতে না পারেন, সো এক্ষেত্রে কি হতে পারে? বলছে প্রতিষ্ঠানের এটা ক্ষতির কারণ হতে পারে না? প্রতিষ্ঠান Yes, sir. কি করতে পারবে না? বিল করলো না, তাহলে টাকা কি কালেকশন হবে? কি মনে হয় আপনাদের, হবে কি হবে না? স্যার রেকর্ড না হলে পরে ইনভয়েসিং হবে না, আর ইনভয়েসিং না হলে পরে বিল হবে না। কালেকশন হবে না। রাইট, তাহলে এইটাকে বলতেছে 1 নাম্বার রিস্ক। কারণ আমরা এখন রিস্ক আইডেন্টিফাই করতেছি, কি ধরনের রিস্ক হতে পারে, সেটা মিনিমাইজ করার জন্য ইন্টারনাল কন্ট্রোলস গুলো আমরা ইমপ্লিমেন্ট করব। সো 1 নাম্বার বলছে গুডস মে বি ডিসপ্যাচ বাট নট রেকর্ডেড সো দে আর লস্ট টু দা বিজনেস। তারা, এটা বিজনেসের ক্ষতির কারণ হতে পারে। সেকেন্ডটা বলছে গুডস মে বি ডিসপ্যাচ বাট নট ইনভয়েসড ফর। গুডস মে বি কি বলেন তো? ডিসপ্যাচ বাট নট ইনভয়েসড ফর। বলছে পণ্য কি করা হলো? ডিসপ্যাচ করা হলো, কিন্তু কি করা হয় নাই বলেন তো? এখন ইনভয়েস করা হয় নাই। অর্থাৎ আগেরটা ছিল পণ্য ডেলিভারি দেওয়া হয়েছে, রেকর্ড করা হয় নাই। এখন বলতেছে ওকে, ডিসপ্যাচ করা হয়েছে, রেকর্ডও করা হয়েছে, কিন্তু এটার জন্য কোনো ইনভয়েস কি করা হয় নাই, ক্রিয়েট করা হয় নাই বা সাবমিট করা হয় নাই। সো এটাও একটা কি হতে পারে, বিজনেসের জন্য লসের কারণ হতে
পারে। থার্ড বলছে ইনভয়েস মে বি রেইজড ইন এরর উইথ রেজাল্টিং কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন। বলছে ইনভয়েস মে বি রেইজড ইন এরর উইথ রেজাল্টিং কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন। ইনভয়েসটা যদি আপনি কোনো এরর করেন, ভুল করেন ইনভয়েস তৈরি করতে, যেমন কাস্টমারকে ডেলিভারি দিয়েছেন 100টা প্রোডাক্ট, আপনি ভুলক্রমে সেখানে লিখে রাখছেন 120টা, তো কাস্টমার যদি এই ভুল ইনভয়েস পায়, অথবা একটা প্রাইস কাস্টমার কোট করেছে বা কাস্টমারকে একটা প্রাইসের কথা বলেছেন, আপনি আর একটা প্রাইস কি করলেন দিয়ে আপনি ইনভয়েসটা করলেন, সো কাস্টমার এখানে কি স্যাটিসফাইড হবে না ডিসস্যাটিসফাইড হবে, কি মনে হয় আপনাদের? ডিসস্যাটিসফাইড হবে স্যার। Dissatisfied হবে। ডিসস্যাটিসফাইড হবে। সো সে কি করতে পারে, সে সুইচ করতে পারে আপনার কম্পিউটারের কাছে। এবং লাস্টটা বলছে ইনভয়েস মে বি রংলি ক্যান্সেলড বাই ক্রেডিট নোটস রেজাল্টিং ইন লস টু দা বিজনেস। বলছে আপনার ক্রেডিট নোটের মাধ্যমে ইনভয়েসটা কি হতে পারে বলেন তো? ক্যান্সেলড হতে পারে, যেটা প্রতিষ্ঠানের জন্য ক্ষতির কারণ হতে পারে। অর্থাৎ কেউ একজন 20টা পণ্য ফেরত দিছে, আপনি ভুলক্রমে 100টা পণ্যের জন্যই কি করে দিলেন, ক্রেডিট নোট ইস্যু করে দিলেন। এটাই বলছে ইনভয়েস মে বি রংলি ক্যান্সেলড বাই ক্রেডিট নোটস রেজাল্টিং ইন লস টু দা বিজনেস। তো ডিসপ্যাচ এন্ড ইনভয়েসিং এর ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান এই ধরনের রিস্ক ফেস করতে পারে। এখন আমরা দেখব যে এই রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য একটা প্রতিষ্ঠান কি ধরনের ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করতে পারে, সেই বিষয়টা আর কি। বুঝতে পারছেন কি ধরনের ইন্টারনাল কন্ট্রোলস একটা প্রতিষ্ঠান ইমপ্লিমেন্ট করতে পারে উপরের এই রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য বা এলিমিনেট করার জন্য। 1 নাম্বার বলছে অথরাইজেশন অফ ডিসপ্যাচ অফ গুডস। যে পণ্য বা প্রোডাক্ট গুলো ডিসপ্যাচ করা হবে সেটা প্রপারলি অথরাইজ করা হচ্ছে কিনা। অর্থাৎ প্রতিষ্ঠানের যে পলিসি আছে সেই পলিসি অনুসারে কোনো পণ্য ডিসপ্যাচ করার ক্ষেত্রে যে অথরাইজ ব্যক্তি, যে ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত, সেই ব্যক্তি এটা অথরাইজ করতেছে কিনা। অর্থাৎ তিনি চেক করে দেখবেন যে পরিমাণ পণ্যের অর্ডার পাওয়া গিয়েছে সেই পরিমাণ পণ্য ডিসপ্যাচ করা হচ্ছে কিনা, এবং সেটা উনি কি করবেন, অথরাইজ করবেন। সেকেন্ডটা বলছে এক্সামিনেশন অফ গুডস আউটওয়ার্ড অ্যাজ টু কোয়ান্টিটি, কোয়ালিটি এন্ড কন্ডিশনস। বলছে পণ্য যখন ডেলিভারি দেওয়া হবে বা ডিসপ্যাচ করা হবে তখন অবশ্যই কতগুলো বিষয় কনসিডার করতে হবে। 1 নাম্বার বলছে কোয়ান্টিটি, কোয়ালিটি এবং কন্ডিশন, এই তিনটা চেক করতে হবে। এই তিনটা তারা যে অর্ডারটা দিয়েছে সেই অর্ডারের সাথে এই ডিসপ্যাচ নোটটার এখন কি করতে হবে, মিলাইতে হবে যে কোনো ধরনের ডিফারেন্স আছে কিনা, সে যে পরিমাণ পণ্যের অর্ডার দিয়েছে সেই পরিমাণ পণ্যই ডেলিভারি হচ্ছে কিনা, যে কন্ডিশনটা ঠিক আছে কিনা, পণ্যের স্পেসিফিকেশন অনুসারে ঠিক আছে কিনা, কোয়ালিটিটা প্রপারলি মেইনটেইন করা হয়েছে কিনা। রেকর্ডিং অফ অল গুডস আউটওয়ার্ডস অন এ ডিসপ্যাচ নোট। বলছে রেকর্ডিং অফ অল গুডস আউটওয়ার্ড অন এ ডিসপ্যাচ নোট, পণ্য যেটাই প্রতিষ্ঠানের থেকে বেরোবে প্রত্যেকটাই ডিসপ্যাচ নোটে প্রপারলি রেকর্ড করা হচ্ছে কিনা এটা এনশিওর করতে হবে। এগ্রিমেন্ট অফ ডিসপ্যাচ নোট টু কাস্টমার অর্ডারস এন্ড ইনভয়েসেস। যে ডিসপ্যাচ নোটের যে তথ্য উপাত্ত আছে, কোয়ান্টিটি, কোয়ালিটি, কন্ডিশন, এর সাথে অর্ডার ফর্মের সাথে এবং ইনভয়েসের সাথে কি থাকতে হবে, ক্রস ম্যাচ করে দেখতে হবে যে কোনো ধরনের ডিফারেন্স কোনোটাই আছে কিনা। এরপর বলছে প্রি নাম্বারিং অফ ডিসপ্যাচ নোটস এন্ড রেগুলার চেকস অন সিকোয়েন্স। এটা তো আমি ওই যে প্রথম অংশ পড়ানোর সময় বলেছিলাম, এগুলো রিপিট আসবে, আপনারা একটু দেখে নিবেন। বলছে যে ডিসপ্যাচ নোট বলেন, অর্ডার ফর্ম বলেন, ইনভয়েস বলেন, এগুলো কি হতে হবে, প্রি নাম্বার, সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, 4-এর পর 5, 5-এর পর 6, এইভাবে সিকোয়েন্স যাবে। যদি কোনোটা মিসিং থাকে তাহলে এটা কোয়ারি করতে হবে, কেন এটা মিসিং হলো সেটা প্রপার এক্সপ্লানেশন থাকতে হবে। কন্ডিশন অফ রিটার্ন চেকড। বলছে যদি কোনো শর্ত থাকে কাস্টমার কি করতে পারবে, পণ্য ফেরত দিতে পারবে, তাহলে
এই যে পণ্য ফেরত দিতে পারবে, এই পণ্যটা ফেরত দেওয়ার সময় এই পণ্যের কন্ডিশনটা চেক করে নিতে হবে, অর্থাৎ তার যে স্পেসিফিকেশন বা যেভাবে পণ্যটা গিয়েছিল ঠিক সেই স্পেসিফিকেশন অনুসারে প্রোডাক্টটা ফেরত আসতেছে কি না সেটা চেক করতে হবে। ফিফথ বলতেছে রেকর্ডিং অফ গুডস রিটার্ন অন গুডস রিটার্ন নোটস। বলছে যে কোনো পণ্য ফেরত যদি আসে তাহলে সেটার জন্য সেপারেট একটা রেজিস্টার থাকতে হবে যেখানে গুডস রিটার্ন নোটস গুলো লিখে রাখা হবে আর কি। গুডস যেগুলো ফেরত আসতেছে, রিটার্ন আসতেছে, সেগুলো আলাদাভাবে লিপিবদ্ধ রাখতে হবে। ওকে, এটা আপনারা পাবেন আপনাদের বইয়ের পেজ নাম্বার 101, 101 নাম্বার পেজে ডিসপ্যাচ এন্ড ইনভয়েসিং এর ক্ষেত্রে কি ধরনের কন্ট্রোলস গুলো আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। সরি। ওকে, সবাই একটু বের করেন পেজ নাম্বার 102, 102 নাম্বার পেজ বের করেন। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, আমি এক্সাম্পলটা একটু পড়াই দিব, সবাই বের করেন পেজ নাম্বার 102, 102 নাম্বার পেজ সবাই বের করেন। জি স্যার, বের করছি। করেছেন? জি স্যার। ওকে, দেখেন বলছে এমসিএল, ওই যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড পড়েছিলাম আমরা প্রথম এক্সাম্পলটা, বলছে MCL has experienced a number of requests for credit notes recently, a result of alleged poor conditions of goods when they arrive with customers. MCL একটা কোম্পানির নাম বলছে, বলছে has experienced a number of requests for credit notes recently as a result of alleged poor condition of goods when they arrived with customers. তাহলে কি বললো যে একাধিক এ নাম্বার অফ রিকোয়েস্ট পাইছে ক্রেডিট নোটের, কিসের জন্য? যে পুয়ার কন্ডিশন অফ গুডস, গুডস এর কন্ডিশন পুয়ার হওয়ার কারণে অনেক কাস্টমার কি করেছে, এই রিকোয়েস্ট করেছে ক্রেডিট নোট ইস্যু করার জন্য। In order to ensure that credits are not being wrongly issued, MCL needs to ensure that it has sufficient control over the dispatch of its goods and their receipt by the customer. বলছে যে এতগুলো ক্রেডিট নোটের রিকোয়েস্ট আসছে তাহলে পণ্যের পুয়ার কন্ডিশনের জন্য, যখন পণ্যটা ডিসপ্যাচ করা হয়েছে তখন কি এটা প্রপারলি চেক করে দেওয়া হয় নাই, সেই কোশ্চেনটা MCL এর ম্যানেজমেন্ট ধরেন করতেছে। বলছে তাহলে এই রিস্কটা মিনিমাইজ করার জন্য, in order to ensure that credits are not being wrongly issued, credit notes are not being wrongly issued, MCL needs to ensure that it has sufficient control over the dispatch of its goods and they are received by the customer. বলতেছে ওকে, এই যে রিস্কটার কথা বলতেছি, এই রিস্কটা মিনিমাইজ করার জন্য MCL বললো যে আমাদের কিছু কন্ট্রোল আরো ইমপ্লিমেন্ট করতে হবে বা দেখতে হবে। পণ্যটা যখন ডিসপ্যাচ করা হচ্ছে তখন এটা প্রপারলি চেক করা হচ্ছে কিনা, বা কাস্টমার যখন এটা রিসিভ করতেছে তারা প্রপারলি এটা চেক করে রিসিভ করতেছে কি না। MCL should ensure that goods are checked before they leave MCL premises to ensure that the goods are packaged appropriately and are not damaged when they leave. বলতেছে যে MCL should ensure that goods are checked before they leave. বলছে MCL ম্যানেজমেন্ট বলতেছে যে পণ্য কোনোটা ডিসপ্যাচ হওয়ার আগেই এইটা অবশ্যই প্রপারলি এই চেক করে নিতে হবে ডিসপ্যাচ হওয়ার আগে, and not damaged when they leave. বলছে এটাও চেক করতে হবে যে তারা এই পণ্যটা যখন প্রতিষ্ঠানের প্রেমিসেস থেকে লিভ করবে তখন এটা ড্যামেজ হয় নাই, এটাও কি করতে হবে, এনশিওর করতে হবে। এভিডেন্স অফ দি চেক কুড বি মেড বাই দ্য checker signing a dispatch note to accompany the goods to the customer. বলছে এক্ষেত্রে এটা একটা চেকারের দায়িত্ব থাকবে, চেকার কি করবে, এটা চেক করবে প্রপারলি, এবং কাস্টমার এর যে প্রতিনিধি থাকবে রিসিভ করার জন্য তার কাছ থেকেও এটা কি নিতে হবে, সাইন করিয়ে নিতে হবে।
MCL could try to ensure that goods are not left with the customer until a similar quality check has been carried out by a member of customers staff. আরো কন্ডিশন দিল, যে কন্ডিশন বলতেছে যে ওকে, আমরা তো চেক করে দিচ্ছি, কাস্টমারের পার্ট থেকেও তাদের একজন প্রতিনিধি চেক করে বলবে যে তারা যে কন্ডিশনের কথা বলেছিল, স্পেসিফিকেশন দিয়েছিল, সেই স্পেসিফিকেশন বা কন্ডিশন অনুসারে তারা পণ্যটা রিসিভ করেছে। Similarly, evidence on the dispatch note and a copy of which can be left with the customer. বলছে সিমিলারলি ডিসপ্যাচ নোটের ক্ষেত্রে এবং এর একটা কপি, কাস্টমার যে সবকিছু সব সঠিকভাবে বুঝে পেয়েছে এর একটা কপি তাদের কাছে দিতে হবে। These steps would mean that MCL had more control over the quality of the goods that arrived at the customer and more knowledge about the condition of the goods, whether a credit notes was required. If the customer has signed that the condition appeared fine when the goods arrived, customer will have to give further justification to obtain a credit. তাহলে দেখেন খুব সুন্দরভাবে এখানে বোঝাইছে ডিসপ্যাচ এন্ড ইনভয়েসিং এর ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান যে রিস্ক গুলো ফেস করে, সেই রিস্কের ক্ষেত্রে সে কি ধরনের কন্ট্রোল গুলো ইমপ্লিমেন্ট করতে পারে, ইমপ্লিমেন্ট করলে কি হবে, প্রতিষ্ঠানটা রিস্কটা মিনিমাইজ বা এলিমিনেট করতে পারবে। এখানে এমসিএল এর এক্সাম্পল দিছে, এমসিএল এর এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। আমি পুরো এক্সাম্পলটা পড়ে আপনাদের সাথে আলোচনা করলাম। খুব সিম্পল, বলছে যে তারা রিসেন্টলি কি পেয়েছে, অনেকগুলো কোয়ারি পাইছে যে পুয়ার কন্ডিশনের মাল ডেলিভারি হয়েছে বা প্রোডাক্ট ডেলিভারি হয়েছে, তাই তো? সো এই যে প্রোডাক্টটা ডেলিভারি করা হয়েছে, পণ্যটা ডেলিভারি করা হয়েছে, সো এই পণ্যটা ডেলিভারি করার সময় তারা বলতেছে কতগুলো বিষয় একটু চেক করে নিতে হবে। কি কি বিষয় এগুলো চেক করে নিতে হবে? এক নম্বরে বলছে যে ওকে, যে স্পেসিফিকেশন বা যে কন্ডিশন, যে কোয়ালিটি তারা অর্ডারের সময় অর্ডার ফর্মের সাথে দিয়েছে, সেটা কোনো একজন ব্যক্তি চেক করে দিবে এবং ওই কাস্টমারের পক্ষে থেকেও এই যে পণ্য বা প্রোডাক্ট, এই পণ্য বা প্রোডাক্টের অংশ সঠিকভাবে তারা পেয়েছে কিনা বুঝে তাদের কোনো একজন স্টাফ মেম্বার এটা কি করে নিবে, চেক করে নিবে। শুধু চেক করেই নিবে না, বলছে তারা যে এটা সঠিকভাবে বুঝে পেয়েছে তার জন্য তারা কি করবে বলেন তো, তারা একটা ডকুমেন্টে কি করে দিবে, লিখিত দিবে, তাই তো, সাইন করে দিবে। সেটাই এখানে বলার চেষ্টা করছে। তো বলছে যে এই এই প্রসিডিওর গুলো যদি ফলো করা হয় তাহলে কোম্পানি যে রিস্কটা ফেস করতেছে, পণ্য ক্রেডিট নোট ইস্যু করার জন্য যে রিকোয়েস্ট পাচ্ছে, সেটা মিনিমাইজ বা এলিমিনেট করা যাবে। ওকে, টেস্ট অফ কন্ট্রোলের ক্ষেত্রে আমাদের ক্লাসের সময় প্রায় শেষ। আমি দেখি আজকে এই টেস্ট অফ কন্ট্রোলস এই অংশটুকুন আমি শেষ করতে পারি কিনা। যদি 1-2 মিনিট সময় বেশি যায় আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন। বলছে টেস্ট অফ কন্ট্রোলস এর কথা এখানে বলছে, অর্থাৎ অডিট প্রসিডিওরস। আপনি যখন অডিট করতে যাবেন তখন কি ধরনের অডিট প্রসিডিওরস গুলো আপনি গ্রহণ করবেন, এই অংশটুকুন কি করার জন্য, অডিট করার জন্য। এক নম্বরে বলছে ভেরিফাই ডিটেলস অফ ট্রেড সেলস অর গুড ডিসপ্যাচ নোট উইথ সেলস ইনভয়েস চেক। এক নাম্বার বলছে অডিটর যখন অডিট করতে যাবে তখন প্রথম যে কাজটা সে করবে সেটা বলছে ভেরিফাই করবে ডিটেলস অফ ট্রেড সেলস অর গুডস ডিসপ্যাচ নোট উইথ সেলস ইনভয়েসেস। তাহলে যে গুড ডিসপ্যাচ নোট আছে, এই গুড ডিসপ্যাচ নোটটার সাথে সে সেলস ইনভয়েসটা চেক করবে। সেকেন্ডটা বলছে ভেরিফাই ডিটেলস অফ ট্রেড সেলস উইথ এন্ট্রিজ ইন ইনভেন্টরি রেকর্ডস। তারা ইনভেন্টরি রেকর্ডের সাথে এখন কি করবে, ক্রস চেক করবে যে পরিমাণ পণ্য সেল করা হয়েছে। ভেরিফাই নন রুটিন সেলস, যদি কোন নন রুটিন সেলস থাকে সেটা তারা ভেরিফাই করবে। টেস্ট নিউমেরিক্যাল সিকোয়েন্স অফ ডিসপ্যাচ নোট, ইনকোয়ারি ইনটু মিসিং নাম্বার।
ওই যে সিকোয়েন্সের কথা বলেছিলাম 1 2 3 4 5 6, এরকম যদি কোনো সিকোয়েন্স মিস থাকে তাহলে কোয়ারি করবে কেন এই সিকোয়েন্সটা মিস হয়েছে। চেক নিউমেরিক্যাল সিকোয়েন্স অফ অর্ডার ফর্মস এন্ড ইনকোয়ারি ইনটু মিসিং নাম্বারস, এন্ড লাস্টেরটা বলছে চেক দ্যাট ডিসপ্যাচ অফ গুডস ফ্রি অফ চার্জ অর অন স্পেশাল টার্মস হ্যাভ বিন অথরাইজড বাই দ্য ম্যানেজমেন্ট। যদি কাউকে কোনো স্পেশাল টার্মস অ্যালাউ করা হয় তাহলে সেটা প্রপার ম্যানেজমেন্টই অথরাইজ করেছে কিনা সেটা এখন আপনি চেক করে দেখবেন। তাহলে ডিসপ্যাচ এবং ইনভয়েসের ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই অডিট প্রসিডিউরস গুলো গ্রহণ করতে পারেন এই অংশটুকুন অডিট করার জন্য। যেমন এখানে ধরেন ভেরিফাই অফ নন প্রিন্ট সেলস এর ক্ষেত্রে বলছে আপনি অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্টিং এভিডেন্স আছে কিনা সেটা চেক করতে পারেন। অ্যাপ্রুভাল বাই দ্য অথরাইজড পারসন, প্রপারলি এটা অথরাইজ করা হয়েছে কিনা। এন্ট্রিজ ইন প্লান্ট রেজিস্টারের প্লান্টে যে রেজিস্টার রাখা আছে সেখানে প্রপারলি এন্ট্রি দেওয়া হচ্ছে কিনা। ক্রেডিট নোটস এর কথা বলছে কি, বলছে করেসপন্ডেন্স অর আদার সাপোর্টিং এভিডেন্স, ক্রেডিট নোটের ক্ষেত্রে যদি প্রপার সাপোর্টিং ডকুমেন্টস গুলো আছে কিনা সেটা আপনি চেক করতে পারেন। এন্ট্রিজ ইন ইনভেন্টরি রেকর্ডস, এই ইনভেন্টরি রেকর্ডে এটা প্রপারলি এন্ট্রি দেওয়া হচ্ছে কিনা। ক্যালকুলেশন এন্ড অ্যাডিশন, ক্যালকুলেশনটা দেখতে পারেন সঠিক আছে কিনা, এই বিষয়গুলো আর কি। আর ভেরিফাই অফ ট্রেড সেলস বা গুড ডিসপ্যাচ নোটের ক্ষেত্রে বলছে যদি আপনি ইন ডিটেলস আরো দেখতে চান, বলছে যে কোয়ান্টিটিজ গুলো ঠিক আছে কিনা, অর্থাৎ অর্ডার যে পরিমাণ পণ্যের অর্ডার দিয়েছে সেই পরিমাণ পণ্যই ডিসপ্যাচ করা হয়েছে কিনা। প্রাইস চার্জ উইথ অফিসিয়াল প্রাইস লিস্ট, এই যে ইনভয়েসে যে প্রাইসটা কোট করা হচ্ছে সেটা অফিসিয়াল প্রাইস লিস্টের সাথে চেক করে দেখতে পারেন। ট্রেড ডিসকাউন্ট হ্যাভ বিন প্রপারলি ডিলড উইথ, যদি কাউকে ট্রেড ডিসকাউন্ট দেওয়া হয় সেই ডিসকাউন্টটা প্রপারলি অথরাইজ করা হচ্ছে কিনা। ক্যালকুলেশনটা দেখতে পারেন। সেলস ডে বুক বা অন্যান্য জায়গায় যে এন্ট্রি দেওয়ার কথা সেটা প্রপারলি এন্ট্রি দেওয়া হচ্ছে কিনা। এইগুলোই বলা আছে আপনাদের পেজ নাম্বার 102 এবং 103, 102 এবং 103 নাম্বার পেজে টেস্ট অফ কন্ট্রোলস নিয়ে এটাই আলোচনা করা আছে। কি আমাদের সময় তো প্রায় শেষের পথে, আমি কি একটু বেশি সময় নিতে পারি আপনাদের কাছ থেকে, 5 মিনিট বেশি সময়? জি স্যার, অবশ্যই। নিতে পারেন স্যার। স্যার ওকে, তাহলে আমার এই সেকেন্ড অংশটা তো শেষ হয়ে যাবে। সবাই একটু বের করেন পেজ নাম্বার 103 নাম্বার পেজ, সবাই বের করেন। এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা আমি পড়াই দিব। পেজ নাম্বার 103, 103 নাম্বার পেজ, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা আমি পড়াই দিব। 1 নম্বরে বলছে দেখেন এখানে এমসিএল, ওই যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, হ্যাভ রিসেন্টলি বিন দ্য সাবজেক্ট অফ এ কমিশনার অফ ভ্যাট inquiry into errors in their invoicing impacting on VAT declared। বলছে এমসিএল যে কোম্পানি have recently been the subject of a commissioner of VAT inquiry, একটা ইনকোয়ারি পেয়েছে কার কাছ থেকে, ভ্যাট কমিশনারের কাছ থেকে। এরর হয়েছে কোথায়, ইনভয়েসিং এর ক্ষেত্রে। MCL have asked an assurance provider to review the controls in place of our invoicing to see what can be improved in the system। বলছে একজন অ্যাসুরেন্স প্রোভাইডারের কাছে থেকে সে জানতে চেয়েছে যে তারা এই সিস্টেমের কি কি ইমপ্রুভ করতে পারে যাতে এই এররটা না হয়। As a minimum, the assurance providers would expect to see the following controls over the invoice preparation। বলছে একেবারেই ন্যূনতম যদি বলি অ্যাজ এ মিনিমাম, যে নিচের বিষয়গুলো একজন অ্যাসুরেন্স প্রোভাইডার অবশ্যই কি করবে, দেখবে বা চেক করবে। 1 নম্বর বলেছে যে এভিডেন্স দ্যাট দ্য সেলস ইনভয়েস হ্যাজ বিন এগ্রিড টু দ্য গুডস ডিসপ্যাচ নোট টু কনফার্ম কোয়ান্টিটিজ অফ দ্য গুডস সোল্ড। বলছে যে ইনভয়েসটা করা হবে সেখানে গুড ডিসপ্যাচ নোটের সাথে গুডস যেটা সেল করা হয়েছে সেটা মিল থাকবে, সেটা মিলাই দেখতে হবে। এভিডেন্স দ্যাট দ্য সেলস ইনভয়েস হ্যাজ বিন এগ্রিড উইথ গুড ডিসপ্যাচ নোট টু কনফার্ম কোয়ান্টিটিজ গুডস সোল্ড, অর্থাৎ ইনভয়েসের সাথে গুড ডিসপ্যাচ নোটের কোয়ান্টিটির মিল থাকতে হবে।
evidence that the sales invoice has been agreed to the order to confirm the price of the goods. বলছে এখন ইনভয়েসের সাথে কি বলতেছে, বলছে ইনভয়েসের সাথে আপনার গুড ডিসপ্যাচ নোটের মিল থাকতে হবে, প্রথমটা বলছে। দ্বিতীয়টা বলছে সেলস ইনভয়েসের সাথে অর্ডার ফর্মের যে প্রাইস কোটেশন ছিল সেই প্রাইসটার মিল থাকতে হবে। থার্ড বলছে এভিডেন্স দ্যাট ক্যালকুলেশন অফ দ্য ইনভয়েস ইনক্লুডিং ভ্যাট ক্যালকুলেশন হ্যাভ বিন চেকড। এভিডেন্স কি বলছে, যে ইনভয়েসের ক্যালকুলেশনটা চেক করবে, ভ্যাট ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা এটা চেক করবে। তাহলে দেখেন বলছে যে ওই কোম্পানিটা একজন অ্যাসুরেন্স প্রোভাইডারের কাছে কি চেয়েছে, জানতে চেয়েছে তারা কি কি বিষয়গুলো ইমপ্রুভ করলে ভ্যাট কমিশনের কাছ থেকে যে কোয়ারিগুলো আসছে সেগুলো মিট করতে পারে। সেখানে তিনটা কথা বলছে। একটা হলো গুড ডিসপ্যাচ নোটের সাথে ইনভয়েসের কোয়ান্টিটি মিল আছে কিনা, গুড ডিসপ্যাচ নোটের সাথে অর্ডার ফর্মের যে প্রাইস কোটেশন করা হয়েছিল তার সাথে এই ইনভয়েসের মিল আছে কিনা, আর লাস্টেরটা বলছে ভ্যাট ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। এইটা ইন লার্জ কম্পিউটারাইজ ফাংশন দিস চেকস আর লাইকলি টু বি ক্যারিড আউট বাই কম্পিউটার প্রোগ্রাম বলছে in large computerized function these checks are likely to be carried out by computer programs so could be checked by processing dummy invoice through the system, some of which contains errors to ensure that the appropriate checks are being made. In less complex system these checks might be made manually by member of staff. In this case the checks might be evidenced by signature or initial by staff member. This is sometimes done by using a pre-printed stamp on the copy of invoice. যাই হোক, এখন পেজ নাম্বার 103 এখানে একটা ওয়ার্ক এক্সাম্পল আছে। এই এক্সাম্পলটা আমি পড়াই আজকে ক্লাস শেষ করব। বলছে which three of the following controls will help to mitigate the risks of goods being dispatched but not invoiced. বলছে নিচের কোন তিনটা কন্ট্রোল যদি একটা প্রতিষ্ঠান ইমপ্লিমেন্ট করে তাহলে একটা রিস্কের কথা বলছে, রিস্কটা হলো গুড ডিসপ্যাচ করা হয়েছে কিন্তু ইনভয়েস করা হয় নাই, এই রিস্কটা মিনিমাইজ করা যাবে। কি বলছে, গুড ডিসপ্যাচ করা হয়েছে কিন্তু ইনভয়েস করা হয় নাই, এই রিস্কটা। এক নম্বর হচ্ছে প্রি নাম্বারিং অফ গুড ডিসপ্যাচ নোট এন্ড রেগুলার চেক অন সিকোয়েন্স। তাহলে এটা আমাদের প্রয়োজন আছে কি নাই ভাই বলেন তো? গুড ডিসপ্যাচ নোটটা তো প্রি নাম্বারই হতে হবে, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। ঠিক, তাহলে এটা আমরা রাখতে পারি। তিনটার কথা বলছে তো একটা ধরেন আমরা রাখলাম। প্রি নাম্বারিং অফ ইনভয়েসেস এন্ড রেগুলার চেক অন সিকোয়েন্স, এটা তো ভাই পরের কথা, পরে আমরা ইনভয়েস করব, ঠিক কিনা? ম্যাচিং অফ গুড ডিসপ্যাচ নোট উইথ অর্ডারস এন্ড ইনভয়েস, অবশ্যই তো করতে হবে, ঠিক কিনা? গুড জি স্যার, ডিসপ্যাচ এটা নোটের রাখতে সাথে ইনভয়েসের কোয়ান্টিটি মিলাবো। অবশ্যই। রেগুলার রিভিউ অফ ডিসপ্যাচ নোট নট ম্যাচ উইথ ইনভয়েস, রেগুলার তো আমরা এটা কি করব, মিলাবো, তাই না? তাহলে আনসারটা হবে 1, 3 এবং 4। ওকে, তাহলে আজকে আমরা ক্লাসের শুরুতে যেটা বলেছিলাম যে আমরা এই তিনটা চ্যাপ্টারের ক্ষেত্রে রিস্ক, কন্ট্রোলস এবং অডিট প্রসিডিউরস নিয়ে আলোচনা করব। ঠিক সেইভাবে আমি চ্যাপ্টার 6 রেভিনিউ সিস্টেমের ক্ষেত্রে এই চ্যাপ্টারটাকে 4টা ভাগে ভাগ করছি। প্রথম ভাগটা ছিল অর্ডারিং, সেকেন্ডটা ছিল ডিসপ্যাচ এন্ড ইনভয়েসিং। এই দুইটা অংশ আমি কভার করেছি। প্রত্যেকটা অংশের জন্য রিস্ক, কন্ট্রোলস এবং অডিট প্রসিডিউরস আমি কভার করেছি। যে এক্সাম্পল গুলো ছিল সেগুলো কভার করেছি, যে কি বলে এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল সেগুলো আমি কভার করেছি। তো আজকে আমার মনে হয় এই পর্যন্ত শেষ করি, অলরেডি আমাদের টাইম শেষ হয়ে গেছে। একটা মেসেজ এখানে দেখতেছি, কেউ একজন বারবার মেসেজ দিচ্ছেন, আপনাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কিনা, যদি থাকে একটু ওনার সাথে শেয়ার করে দিবেন, এই আর কি। তো আমরা আজকে এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই আপনার এবং আপনার পরিবারের প্রতি খেয়াল রাখবেন। নমস্কার স্যার, আপনিও ভালো থাকবেন।